বিয়ের পরদিন ভোর হতে না হতেই মা লোক জড়ো করে এক বিচার সালিশ ডাকলেন এবং আমাকে আলাদা করে দিলেন। সালিশে আমাকে বলা হলো প্রতি মাসে মাকে 4,000 টাকা দিতে হবে, আর যে ঘর আমি থাকছি সেই ঘরের ভাড়া বাবদ আরো 2,000 টাকা দিতে হবে, নয়তো বাসা ছেড়ে দিতে হবে। মায়ের এই কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের নিচের মাটিটুকু নেই। আমি যেন পাতালে নেমে যাচ্ছি। ভোরের আবছা আলো তখনও চারপাশ স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারেনি। পাখিরা সবেমাত্র ঘুম ভেঙে কিচিরমিচির শুরু করেছে। নতুন জীবনের প্রথম সকালটা আমার জন্য এমন এক অভিশাপ নিয়ে অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করতে পারিনি। আমার পাশে বসা রিয়া, আমার সদ্য বিবাহিতা স্ত্রী, ফ্যাকাশে মুখে একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার উঠোনে জড়ো হওয়া গম্ভীর মুখের মানুষগুলোর দিকে। তার চোখে রাজ্যের বিস্ময় আর ভয়। গতকাল এই মানুষগুলো হাসি মুখে আমাদের বরণ করে নিয়েছিল, আজ তাদের চোখে মুখে বরফ শীতল কঠোরতা। উঠোনের মাঝখানে একটা মোড়ায় বসে আছেন আমার মা, তার মুখ পাথরের মতো কঠিন। আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক মুরব্বী খালেক চাচা তার পাশে বসে আছেন। আরো কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এমন ভাবে বসে আছেন যেন কোনো গুরুতর অপরাধের বিচার সভা বসেছে। আমি অপরাধী, আমার অপরাধ, আমি বিয়ে করেছি। খালেক চাচা তার ভারী গলায় রায় ঘোষণা করলেন, শোনো রাদিফ, তোমার মা যা বলেছেন তাই চূড়ান্ত। তিনি তোমার জন্মদাত্রী, তার প্রতি তোমার দায়িত্ব আছে। প্রতি মাসে মায়ের ভরণ পোষণের জন্য 4,000 টাকা আর এই ঘরে থাকার জন্য ভাড়া বাবদ 2,000 টাকা, মোট 6,000 টাকা তোমাকে দিতে হবে। যদি না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে। কথাগুলো আমার কানে ঢুকছিল, কিন্তু মস্তিষ্ক তা প্রক্রিয়া করতে পারছিল না। 6,000 টাকা! আমার মাথায় যেন কেউ সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করলো। একটা তীব্র ঝিমঝিম শব্দে আমার কান বন্ধ হয়ে এলো। মনে হলো পায়ের নিচের মাটিটুকু হঠাৎ করে সরে গেছে। আমি আর দাঁড়িয়ে নেই, কোনো অবলম্বন ছাড়া এক অতল গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছি। এই আর্থিক চাপের ধাক্কাটা যত না বড়, তার চেয়ে অনেক বেশি ভারী ছিল মায়ের এই নির্মমতা। যে মা আমাকে জন্ম দিয়েছেন, তিনি কিভাবে আমার নতুন জীবনের শুরুতেই এমন একটা খড়গ ঝুলিয়ে দিতে পারলেন? কিন্তু এই ধাক্কাটা আমার জন্য একেবারে নতুন নয়। এর চেয়ে বড় একটা ধাক্কা আমি সামলে উঠেছি মাত্র 2 দিন আগে। সেই ধাক্কার কথায় বিচার সভায় উপস্থিত কেউ জানে না, শুধু একজন জানেন, আমার মা। ঘটনাটা বিয়ের ঠিক 2 দিন আগের। অফিসের শেষ দিনে আমি ফাইলপত্র গোছাচ্ছিলাম। মনে একটা ফুরফুরে আনন্দ। পরশু আমার বিয়ে, জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। রিয়াকে আমি ভালোবাসি। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের সম্পর্কটা পরিণতি পেতে চলেছে। অফিস থেকে সপ্তাহখানেকের ছুটিও মঞ্জুর হয়ে গেছে। সহকর্মীরা সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছিল। আমার সবচেয়ে কাছের বন্ধু এবং সহকর্মী সবুজ এসে পিঠ চাপড়ে দিয়ে বলল, দোস্ত, জীবনে নতুন ইনিংস শুরু করছিস, কোনো চিন্তা করিস না, অফিসের দিকটা আমি সামলে নেব। সবুজের এই আন্তরিকতা আমার মনটা ভরে গেল, কিন্তু আমি জানতাম না এই আন্তরিকতার পেছনে কি ভয়ঙ্কর এক ছোবল লুকিয়ে আছে। বিকেলের দিকে বসের ঘর থেকে ডাক পড়লো। আমি হাসি মুখে প্রবেশ করলাম। ভেবেছিলাম বিয়ের অগ্রিম শুভেচ্ছা বা বোনাস জাতীয় কিছু একটা দেবেন, কিন্তু তার গম্ভীর মুখ দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। টেবিলের ওপর কয়েকটা ফাইল ছড়ানো। তিনি আমার দিকে না তাকিয়ে শীতল গলায় বললেন, রাদিফ, এই টেন্ডারের কাগজগুলোতে তুমিই তো সই করেছো। আমি ফাইলগুলোর দিকে ঝুঁকে তাকালাম। হ্যাঁ, সইটা আমারই। বললাম, জি স্যার, এই প্রকল্পে আর্থিক হিসাবে বড় ধরনের গড়মিল পাওয়া গেছে, প্রায় 15 লাখ টাকার একটা ঘাপলা। সরবরাহকারীর সঙ্গে যোগ সাজস করে তুমি এই টাকাটা আত্মসাৎ করেছো বলে অভিযোগ এসেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্যার, আপনি কি বলছেন এসব? আমি এর বিন্দু বিসর্গ জানি না। জানবে কি করে? কাজটা তো করেছো খুব ঠান্ডা মাথায়। তোমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও আমরা দেখেছি। গত সপ্তাহে তোমার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার অ্যাকাউন্টে টাকা? কিভাবে সম্ভব? আমি তো বেতনের টাকা ছাড়া আর কোনো টাকা। হঠাৎ আমার সবুজের কথা মনে পড়ল।
গত সপ্তাহে সে আমার কাছ থেকে কিছুক্ষণের জন্য আমার চেক বইটা চেয়ে নিয়েছিল। বলেছিল তার এক ক্লায়েন্টকে জরুরি একটা পরিশোধ দেখাতে হবে। তার নিজের চেক বই আনতে ভুলে গেছে। আমি সরল বিশ্বাসে তাকে দিয়েছিলাম। সে কি আমার সই জাল করে নিজের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার বদলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তারপরে এই নাটক সাজিয়েছে? কিন্তু কেন? আমার বুঝতে বাকি রইল না। পদোন্নতির দৌড়ে আমি তার চেয়ে এগিয়েছিলাম। সে আক্রোশ থেকে সে আমাকে ফাঁসানোর এই নিখুঁত জাল বুনেছে। দুর্নীতির দায়ে আমাকে বিদ্ধ করে সে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছে। আমি মরিয়া হয়ে বসকে বোঝানোর চেষ্টা করলাম, স্যার বিশ্বাস করুন, আমি ষড়যন্ত্রের শিকার। সবুজ আমার সই জাল করেছে, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করলো না। ততক্ষণে অফিসার মানব সম্পদ ব্যবস্থাপক এসে হাজির। তাদের চোখে আমি একজন প্রমাণিত দুর্নীতিবাজ। কোনো প্রমাণ ছাড়াই, শুধু পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমাকে বরখাস্ত করা হলো। হাতে ধরিয়ে দেওয়া হলো চাকরিচ্যুতির চিঠি। আমার বহু বছরের সততা, পরিশ্রম সবকিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। অফিস থেকে যখন বের হচ্ছি তখন আমার পা চলছিল না। চারপাশটা কেমন যেন ঝাপসা লাগছিল। মাত্র কয়েক ঘন্টা আগেও যে পৃথিবীটা আমার কাছে রঙিন ছিল তা এক নিমিষে ধূসর হয়ে গেল। পরশু আমার বিয়ে। রিয়াকে আমি কি বলবো? তার পরিবারকে কি জবাব দেব? এই মুহূর্তে বিয়েটা ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমি তা পারিনি। রিয়াকে হারানোর ভয় আমার আত্মসম্মানের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আপাতত কাউকে কিছু জানাবো না। বিয়েটা হয়ে যাক, তারপর ধীরে সুস্থ একটা উপায় বের করা যাবে। নতুন একটা চাকরি খুঁজে নেব। রিয়াকে আমি কষ্ট পেতে দিতে পারি না। সেই রাতে বাসায় ফিরে আমি ভেঙে পড়েছিলাম। কাকে বলবো আমার এই সর্বনাশের কথা? পৃথিবীতে আমার আপনজন বলতে তো শুধু মা আর ছোট ভাই রাহাত। রাহাত থাকে ইতালি। তাকে এসব বলে চিন্তিত করতে চাইনি। বাকি রইল মা, আমার মা। আমাদের দুই ভাইয়ের প্রতি তার ভালোবাসাটা ছিল অদ্ভুত রকমের পক্ষপাত দুষ্ট। আমি রাদিফ, বড় ছেলে, আর আমার ছোট ভাই রাহাত। বাবা বেঁচে থাকতেও দেখতাম তাদের সবটুকু স্নেহ আর ভালোবাসা যেন রাহাতের জন্যই তোলা থাকতো। রাহাত ছিল তাদের চোখের মণি। ছোটবেলায় একটা মাছ ভাজলে বড় টুকরোটা সবসময় রাহাতের পাতেই যেত। ঈদে নতুন জামা রাহাতের জন্য দুটো কেনা হলে আমার জন্য বরাদ্দ থাকতো একটা। আমি ভালো ফল করলে বাবা মা বলতেন ঠিক আছে, আর রাহাত পাশ করলে বাড়িতে মিষ্টি বিতরণ করা হতো। এই বৈষম্য আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। তবু মা তো, আমি ভেবেছিলাম আমার এই চরম বিপদের দিনে অন্তত তার কাছে একটু আশ্রয় পাবো, একটু সান্ত্বনা পাবো। রাতে খাওয়ার পর আমি মায়ের ঘরে গেলাম। তিনি তখন রাহাতের পাঠানো টাকায় কেনা নতুন দামি শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখছিলেন। আমার ফ্যাকাশে মুখ দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? এমন মরা কান্না করছিস কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সবটা খুলে বললাম। কিভাবে সবুজ আমাকে ফাঁসিয়েছে, কিভাবে আমার চাকরিটা চলে গেছে, সব। আমি ভেবেছিলাম মা আমাকে বুকে জড়িয়ে ধরবেন, বলবেন ভয় নেই বাবা, আমি তো আছি। কিন্তু তার বদলে তিনি যা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি আমার থেকে 2 পা পিছিয়ে গেলেন। তার চোখে কোনো সমবেদনা ছিল না, ছিল রাজ্যের বিরক্তি আর শীতল হিসাব নিকাশ। তিনি শান্ত কিন্তু কঠিন গলায় বললেন, তাহলে এখন তোর কোনো চাকরি নেই? আমি ভেজা চোখে মাথা নাড়লাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর বিয়ের কি হবে? এ অবস্থায় তুই বিয়ে করবি কি করে? মেয়ের পরিবারকে কি বলবি? মা, আমি বিয়েটা ভাঙতে পারবো না। আমি রিয়াকে খুব ভালোবাসি। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি একটা নতুন চাকরি খুঁজে নেব। কিছুদিন শুধু তোমরা আমাকে। আমার কথা শেষ হওয়ার আগেই মা থামিয়ে দিলেন। কিছুদিন মানে? তোরা তো নতুন বইয়ের দায়িত্ব এখন কে নেবে? রাহাতের টাকায় তো আমাদের সংসার চলে।
তার টাকায় তোদের দুজনের ভরণ পোষণ আমি চালাতে পারবো না। মায়ের কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধল। আমি নিজে না খেয়ে টিউশনি করে খণ্ডকালীন কাজ করে ভাইকে লেখাপড়া শিখিয়েছি। আমার রক্ত পানি করা টাকায় সে আজ ইতালি প্রবাসী। তার পাঠানো টাকায় আজ আমার মা সচ্ছল জীবনযাপন করেন। আর আজ আমার বিপদের দিনে তিনি বলছেন রাহাতের টাকায় আমার আর আমার স্ত্রীর জায়গা হবে না। তিনি আরো বললেন, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। বিয়ে যখন ঠিক করেছিস বিয়েটা কর, কিন্তু বিয়ের পর নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আমার ওপর কোনো আশা রাখবি না। সেদিন রাতে আমি মায়ের আসল রূপটা দেখেছিলাম। যে মা এতদিন আমার কাছে মমতাময়ী ছিলেন, তিনি আসলে কতটা স্বার্থপর আর হিসেবি তা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তিনি ভয় পাচ্ছিলেন বেকার ছেলের বোঝা না জানি তার ঘাড়ে এসে পড়ে। তার আদরের ছোট ছেলে রাহাতের পাঠানো টাকায় ভাগ বসাতে হয়, তাই তিনি আগে থেকে দেয়াল তুলে দিচ্ছিলেন। বিচার সবার কোলাহলে আমার ঘোর কাটল। খালেক চাচা আবার তাগাদা দিলেন, কি রাদিফ, চুপ করে আছিস কেন? মায়ের কথায় রাজি আছিস তো? আমি শূন্য দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে নেই, তার দৃষ্টি দূরে কোথাও নিবদ্ধ। আমি বুঝতে পারলাম এই সালিশ ডাকার উদ্দেশ্য আমাকে অপমান করা নয়, এর উদ্দেশ্য হলো একটা আইনি বা সামাজিক চুক্তি তৈরি করা, যাতে ভবিষ্যতে আমি তার কাছে কোনো দাবি নিয়ে যেতে না পারি। তিনি জানতেন আমার চাকরি নেই। তিনি জানতেন এই মুহূর্তে ৬,০০০ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। তিনি জেনে শুনে এই বিচার ডেকেছেন, যাতে আমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাই, যাতে আমার আর আমার নতুন বইয়ের দায়িত্ব তার আদরের ছোট ছেলের আয়ের ওপর কোনো চাপ সৃষ্টি করতে না পারে। আমার ভেতরটা দুঃখে, অপমানে আর অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। যে ভাইয়ের ভবিষ্যৎ গড়তে আমি নিজের বর্তমানকে উৎসর্গ করেছিলাম, আজ তারই টাকায় গড়া সংসারে আমি একজন অবাঞ্ছিত অতিথি। আমি রিয়ার দিকে তাকালাম। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আমার হাতটা শক্ত করে ধরে আছে। তার এই অসহায় মুখটা দেখে আমার ভেতরের সব দ্বিধা কেটে গেল। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না। যেখানে আমার মায়ের ভালোবাসা নেই, ভাইয়ের প্রতিদান নেই, সেখানে শুধু টাকার বিনিময়ে থাকা যায় না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার শীত দ্বারাটা যেন সোজা হয়ে গেল। সবার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, ঠিক আছে, আমি আমার মায়ের সব শর্ত মেনে নিলাম, তবে আমি এই বাড়িতে আর থাকবো না। আজই আমরা চলে যাব। আমার কথায় সবাই যেন একটু অবাক হলো। আমার মা হয়তো ভেবেছিলেন আমি কান্নাকাটি করব, পায়ে ধরে ক্ষমা চাইব, কিন্তু আমার এই শান্ত প্রতিরোধে তিনি কিছুটা বিচলিত হলেন। আমি আর কারো দিকে না তাকিয়ে রিয়ার হাত ধরে বললাম, চলো, আমার ঘরটা তো আমি আর ঢুকলাম না। যে দুটো শার্ট প্যান্ট আমার পরনে ছিল সেটাই আমার সম্বল। রিয়ার হাত ধরে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম, যে বাড়িতে আমি জন্মেছি, বেড়ে উঠেছি। পেছনে পড়ে রইল আমার শৈশব, আমার কৈশোর, আমার ভাইয়ের জন্য করা আমার ত্যাগ, আর এক মায়ের নির্মম বিশ্বাসঘাতকতা। রাস্তায় ভোরের আলো ফুটে উঠেছে, কিন্তু আমার চোখের সামনে তখন নিকষ কালো অন্ধকার। এই অচেনা শহরে একজন বেকার আমি। আমার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে কোথায় যাব, কি খাবো, কিছুই জানি না। শুধু জানি এক নতুন এবং কঠিন লড়াই আমার জন্য অপেক্ষা করছে, যে লড়াই আমি একা, একেবারেই একা। আমরা রাস্তায় নেমে এলাম। আমার হাত রিয়ার হাতটা শক্ত করে ধরে আছে, কিংবা হয়তো রিয়ার হাতে আমার হাতকে আঁকড়ে ধরে রেখেছে। ভোরের আলোয় ধূসর পিচ ঢালা পথটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। দুই একটা রিক্সা আর ভোরের সবজি নিয়ে যাওয়া ভ্যান ছাড়া রাস্তাটা প্রায় ফাঁকা। আমার জন্মভিটা, আমার বেড়ে ওঠার সাক্ষী শেখ বাড়ি, পেছনে দাঁড়িয়ে আছে এক বিরাট আকার দৈত্যের মতো, যে দৈত্যটা এইমাত্র তার এক সন্তানকে গিলে খেয়ে উগরে দিয়েছে পথের ধুলোয়।
আমার ভেতরটা অসাড় হয়ে আসছিল। মায়ের মুখ, সালিশে বসে থাকা লোকজনের কঠিন চাহনি, কিছু আর আমার মস্তিষ্কে তোলপাড় তুলছিল না। আমার সমস্ত চেতনা জুড়ে তখন শুধু একটা মুখ, রিয়ার। মেয়েটা আমার জন্য, আমার ভালোবাসার জন্য নিজের পরিবার ছেড়ে চলে এসেছে, আর আমি তাকে বিয়ের প্রথম সকালে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিলাম। কি ভাবছে ও? ওর ফ্যাকাশে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি ওর দিকে তাকিয়ে ভরসা দেওয়ার মতো কিছু বলতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমার ভেতরটা তখন একটা শব্দহীন শূন্যতার রাজ্য। আমরা হাঁটছিলাম, কোথায় যাচ্ছি তার কোনো গন্তব্য নেই। শুধু জানি এই মুহূর্তে এই মেয়েটার হাত ধরে রাখাটাই আমার একমাত্র কাজ। তার আস্থার মর্যাদা আমাকে রাখতেই হবে। ঠিক তখনই আমার পকেটে থাকা ফোনটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। এই কাক ডাকা ভোরে কে ফোন করতে পারে? আমি বিরক্ত হয়ে ফোনটা বের করলাম। স্ক্রিনে রাহাত নামটা জ্বলজ্বল করছে। আমার ছোট ভাই, ইতালি প্রবাসী। বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। অজানা এক আশঙ্কায় আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করলো। মা কি এর মধ্যে সব জানিয়ে দিয়েছ ওকে? আমি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রাহাতের গলা ভেসে এলো। হ্যালো ভাইয়া। ওর গলার স্বরে কোনো উষ্ণতা নেই, কেমন যেন শীতল, আনুষ্ঠানিক। আমি কোনো মতে বললাম, হ্যাঁ রাহাত, বল। তোমার সাথে আমার একটা কথা ছিল। আমি চুপ করে রইলাম। রিয়ার দিকে একবার তাকালাম। সে উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। রাহাত বলে চলল, মার সাথে যা হয়েছে আমি তার সবটাই শুনেছি। একটা দীর্ঘশ্বাস আমার ভেতর থেকে বেরিয়ে এলো। শুনেছি মানে? মা নিশ্চয় নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বলেছে। আমাকে একজন দায়িত্ব জ্ঞানহীন পরিবারের বোঝা হিসেবে উপস্থাপন করেছে। তবে তোমাকে একটা কথা মনে করে দিতে ফোন করলাম। রাহাতের কণ্ঠস্বর আরো কঠিন শোনালো। সেটা হচ্ছে, আজ থেকে তুমি কোথাও নিজেকে শেখ বাড়ির ছেলে হিসেবে পরিচয় দেবে না। কথাটা আমার কানে ঢোকার সাথে সাথে মনে হলো কেউ আমার কানের ভেতর উত্তপ্ত সীসা ঢেলে দিয়েছে। আমার পায়ের নিচে রাস্তাটুকু যেন কাঁপতে শুরু করলো। আমি কি শুনছি এসব? ও বলে চলল, আমাদের বাসার একটা সম্মান আছে। শেখ বাড়ির পরিচয় দিলে সম্মান যাবে, বিশেষ করে আমার। আমি এখানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। দেশে আমার বিয়ের কথাবার্তা এগোবে। লোকজন যখন খোঁজখবর নেবে, তখন যদি শোনে শেখ বাড়ির বড় ছেলে, যে দেশের নাম করা একটা কোম্পানিতে চাকরি করত, সে এখন রাস্তায় রাস্তায় ফকিন্নির মতো ঘুরছে, তাহলে কেউ আমার সাথে মেয়ের বিয়ে দেবে? সবাই বলবে, যার বড় ভাইয়ের এই অবস্থা, সেই পরিবারের ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া যায় না। আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ফকিন্নি শব্দটা আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করলো। আমার নিজের ভাই, আমার রক্ত, আমাকে ফকিন্নি বলছে। যে ভাইয়ের পড়াশোনার খরচ জোগাতে আমি দিনের পর দিন টিউশনি করেছি, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, ভালো একটা শার্ট না কিনে সেই টাকাটা ওর জন্য পাঠিয়েছি। সেই ভাই আজ আমার অস্তিত্বকে তার বিয়ের বাজারে সম্মানের কাঁটা মনে করছে। আমার চোখের সামনে সবুজের ষড়যন্ত্র, মায়ের নিষ্ঠুরতা, আর এখন রাহাতের এই বিশ্বাসঘাতকতা, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল। আমার ভেতরটা কেউ যেন ঠান্ডা লোহার সারাশি দিয়ে মুচড়ে দিচ্ছিল। একটা তীব্র ক্রোধ আমার সমস্ত শরীর বেশ শিরশির করে উঠল। আমি এতদিন ধরে যে আবেগের বাদ দিয়ে রেখেছিলাম, তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। দাঁতে দাঁত চেপে আমি বললাম, তুই যে দেশে থেকে ফুটানি মারছিস আর ভালো বিয়ের স্বপ্ন দেখছিস, সেই স্বপ্নটা দাঁড়িয়ে আছে আমার টাকায়। তোর ইতালি যাওয়ার ব্যবস্থা আমিই করেছিলাম, মনে আছে? ওপাশ থেকে রাহাত এই উত্তরের জন্য প্রস্তুত ছিল না। সেই কিছুটা থতমত খেয়ে গেল। আমি আর ওকে কথা বলার সুযোগ দিলাম না। প্রায় চিৎকার করে বললাম, আর ভয় পাস না, তোদের পরিচয় আমার দেওয়া লাগবে না। আমি আমার নিজের পরিচয় বড় হব। ফোনটা কেটে দিলাম। আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে একা এবং নিঃস্ব মানুষ আমি। পরিবার বলে আমার আর কিছু রইল না। মা আমাকে ত্যাগ করেছেন টাকার জন্য, আর ভাই ত্যাগ করলো তার তথাকথিত ভবিষ্যতের জন্য।
আমার অবস্থা দেখে রিয়া হয়তো ভয় পেয়ে গিয়েছিল। সে আমার হাতটা আরো শক্ত করে ধরে নরম গলায় বলল, কি হয়েছে? কে ফোন করেছিল? আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখে জল চলে এসেছিল। এই প্রথম ওর সামনে আমি এতটা দুর্বল হয়ে পড়লাম। ধরা গলায় বললাম, রাহাত। রিয়া আর কিছু জিজ্ঞেস করলো না, হয়তো আমার মুখের দিকে তাকিয়ে সবটা বুঝে নিয়েছিল। সে কিছুক্ষণ চুপ করে থেকে আমার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে তখন আর ভয় নেই, আছে এক ধরনের স্থিরতা। সে শান্ত গলায় বলল, চলুন আমাদের বাসায়। কথাটা আমার কানে অমৃতের মতো শোনালো। এই চরম দুঃসময়ে, যখন আমার নিজের পরিবার আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন রিয়ার এই একটা কথাই আমাকে খাদের কিনারা থেকে টেনে তুলল। আমি কৃতজ্ঞ দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমার মনটা মুহূর্তের মধ্যে হালকা হয়ে গেল। মনে মনে চিন্তা করতে লাগলাম, যাক, অবশেষে কদিন থাকার মতো একটা জায়গা হলো। এই কদিনে ঠিকই একটা কাজ ম্যানেজ হয়ে যাবে। আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি পরিশ্রম করতে ভয় পাই না। একবার যখন শূন্য থেকে সবকিছু শুরু করেছি, আবার না হয় করব। শ্বশুর বাড়িতে তো আর বেশি দিন থাকা যায় না, সেটা অসম্মানের। কিন্তু আপাতত মাথার উপর একটা ছাদ তো পাওয়া গেল। আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা চলছে রিয়ার বাড়ির দিকে। আমি কিছুটা ধাতস্থ হয়ে ভবিষ্যতের ছক কষতে শুরু করেছি। কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করা যায়, কার সাথে যোগাযোগ করা যায়, এসব ভাবতে ভাবতে পথ ফুরিয়ে এলো। রিক্সাটা একটা সুন্দর দোতলা বাড়ির সামনে এসে থামলো। দেখেই বোঝা যায় রিয়ার পরিবার বেশ সচ্ছল। রিয়া রিক্সা থেকে নামলো। আমিও নামতে যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে হাত দিয়ে থামিয়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। রিয়ার মুখে কোনো অভিব্যক্তি নেই। সেই শান্ত স্থির মুখ, কিন্তু সেই স্থিরতার পেছনে যে এমন ভয়ঙ্কর এক ঝড় লুকিয়েছিল তা আমি কল্পনাও করতে পারিনি। সে আমার দিকে না তাকিয়ে তাদের বাসার গেটের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আমি দুঃখিত রাফিদ। আমি বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। দুঃখিত মানে? চলো ভেতরে যাই। রিয়া এবার আমার দিকে ফিরল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে এক কঠিন বাস্তবতা। সে বলল, আমি আমার বাবা মাকে কি বলবো? বলবো যে আমি এমন একজনকে বিয়ে করেছি যার থাকার জায়গা নেই, চাকরি নেই, যা নিজের মা ভাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কি শুনছি এসব? এই কি সেই রিয়া যে কাল রাতে আমার বুকে মাথা রেখে সারা জীবন একসাথে চলার স্বপ্ন দেখছিল? ও বলে চলল, চালচুলহীন একটা ছেলের সাথে থাকার চাইতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়াও ভালো। অন্তত অন্ধকার ভবিষ্যতে পা তো বাড়াতে হবে না। প্রতিটি শব্দ আমার হৃৎপিণ্ডে বরফ শীতল ছুরির মতো বিচ্ছিল। আমার পায়ের নিচে শেষ মাটিটুকুও যেন এবার সত্যি সত্যি সরে গেল। আমি এতক্ষণ যে অবলম্বনকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, সেই অবলম্বনই আমাকে অতল গহ্বরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমার পরিবার আমাকে আঘাত করেছে, কিন্তু রিয়ার এই আঘাত ছিল সহস্র গুণ বেশি যন্ত্রণার। কারণ এই আঘাতটা এসেছে ভালোবাসা আর বিশ্বাসের মোড়কে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। অশ্রুসিক্ত নয়নে ভাঙা গলায় আমি শুধু বলতে পারলাম, আমার ভালোবাসা কি মিথ্যে ছিল রিয়া? রিয়া একটা তাচ্ছিল্যের হাসি হাসলো, যে হাসিটা আমার চেনা নয়। সে বলল, অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। রাফিদ, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতাকে মেনে নিতে শিখো। কথাটা শেষ করে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। গেট খুলে দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। আমার চোখের সামনে ধাতব গেটটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। শুধু আমার জন্য নয়, আমার ভালোবাসার জন্য, আমার ভবিষ্যতের জন্য। আমি রিক্সা থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে রইলাম, একা। ভোরের সূর্যটা তখন পুরোপুরি উঠে গেছে। তার সোনালি আলো আমার চোখে মুখে এসে পড়ছে। কিন্তু আমার পৃথিবী জুড়ে তখন শুধু নিকষ কালো অন্ধকার। আমার চাকরি নেই, পরিবার নেই, ভালোবাসা নেই, আমার কিচ্ছু নেই। রাস্তার কোলাহল বাড়ছে,
মানুষ ছুটছে নিজের গন্তব্যে, শুধু আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার কোনো গন্তব্য নেই। চোখের জল গাল বেয়ে টপ টপ করে পিচ ঢালা রাস্তায় পড়ছে আর মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন আমার সব স্বপ্ন, সব বিশ্বাস এই মুহূর্তে মিলিয়ে গেল। রিয়ার বাড়ির ধাতব গেটটা বিকট শব্দ করে বন্ধ হয়ে যাওয়ার পরও আমি বহুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল ওটা শুধু একটা গেট নয়, আমার সমগ্র অতীত, বর্তমান আর ভবিষ্যতের ওপর কেউ সশব্দে দরজাটা বন্ধ করে দিল। আমার চারপাশের পৃথিবীটা আমার পায়ের নিচে ঘুরছিল না, বরং স্থির হয়ে গিয়েছিল। ভোরে সূর্যটা তখন পুরোপুরি আকাশে উঠে এসেছে। তার সোনালি আলোয় চারপাশ ঝলমল করছে, কিন্তু আমার চোখের সামনে কেবল নিকষ অন্ধকার। মানুষের কোলাহল, গাড়ির হর্ন, জীবনের স্বাভাবিক ছন্দ সবকিছু আমার কানে ঢুকছিল, কিন্তু মস্তিষ্ক কোনো কিছুর অর্থ তৈরি করতে পারছিল না। আমি যেন এক কাচের দেয়ালের ওপারে দাঁড়িয়েছিলাম, যেখানে বাইরের পৃথিবীর সাথে আমার সমস্ত সংযোগ বিচ্ছিন্ন। রিয়ার বলা শেষ কথাগুলো আমার কানে অবিরাম প্রতিধ্বনিত হচ্ছিল। অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় রাফিদ। আবেগ দিয়ে জীবন চলে না। ভালোবাসা কি অদ্ভুত ঠুনকো একটা শব্দ। এই ভালোবাসার জন্যই তো আমি আমার পরিবার, আমার সম্মান, আমার চাকরি সবকিছুকে বাজি রেখেছিলাম। আর সে ভালোবাসায় আজ আমাকে পথের ভিখারি বানিয়ে উপহাসের হাসি হাসছে। আমার ভাই রাহাত আমাকে ফকিন্নি বলেছিল। তখন আমার আত্মসম্মানে লেগেছিল, প্রচন্ড ক্রোধ হয়েছিল। কিন্তু রিয়া যখন তার মিষ্টি গলায় ভালোবাসার মোড়কে মুড়ে আমাকে আমার চালচুলোহীনতার কথা মনে করিয়ে দিল, তখন ক্রোধ নয়, আমার ভেতরটা ভেঙে গুড়িয়ে গেল। রাহাতের আঘাত ছিল বাইরের, কিন্তু রিয়ার আঘাতটা ছিল আমার আত্মার গভীরে। আকাশের দিকে তাকালাম। কিছুক্ষণের মধ্যে উজ্জ্বল আকাশটার মুখ কালো মেঘের চাদরে ঢেকে গেল। বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠল। একটু আগে সোনালি সকালটা মুহূর্তে এক বিষণ্ণ দুপুরে পরিণত হলো। দু এক ফোঁটা বৃষ্টি আমার তপ্ত গালে এসে পড়ল। আমি প্রথমে বুঝতেই পারলাম না এটা কি আকাশের কান্না নাকি আমার নিজের চোখ থেকে গড়িয়ে পড়া জল। কিন্তু আমার চোখ তো কবে শুকিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামলো। এমন বৃষ্টি যেন আকাশ তার সমস্ত অভিমান আর কষ্ট আজ একসাথে ঝরিয়ে দেবে। রাস্তার মানুষগুলো মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেল। সবাই দৌড়ে যে যার মতো আশ্রয়ের খোঁজে ছুটছে। শুধু আমি দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির প্রতিটি ফোঁটা আমার শরীরে ছুরির ফলার মতো বিচ্ছিল। আমার শার্ট, প্যান্ট ভিজে জবজবে হয়ে গেল। শরীর বেয়ে জলের ধারা নামছে, কিন্তু আমার ভেতরের আগুন নেভানোর ক্ষমতা এই বৃষ্টির নেই। আমি হাঁটতে শুরু করলাম, কোনো গন্তব্য ছাড়াই। ভেজা রাস্তায় আমার ছায়া পড়ছে না, কারণ আমার নিজের ছায়াও হয়তো এই দুর্ভাগাকে ত্যাগ করে চলে গেছে। শহরের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা নামলো আর সন্ধ্যা পেরিয়ে রাত হলো, আমার কোনো হুঁশ ছিল না। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, কিন্তু থামেনি। টিপ টিপ করে ঝরেই চলেছে। আমার শরীর ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল আমার ভেতরটা, একাকিত্বের শীতে। রাত গভীর হলো। রাস্তাঘাট প্রায় জনশূন্য। চারপাশ নিস্তব্ধ। শুধু দূর থেকে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে আমার কানে। ওরা কি আমার মতোই একা? আমার মতোই কি ওদেরও কোনো আশ্রয় নেই? পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছে, কিন্তু তার চেয়েও বড় প্রয়োজন এখন একটু মাথা গোঁজার ঠাঁই। এই ঠান্ডায়, এই ভেজা কাপড়ে আর এক মুহূর্ত রাস্তায় থাকা সম্ভব নয়। পকেট থেকে মোবাইলটা বের করলাম। ভাগ্যিস প্লাস্টিকের প্যাকেটে রাখা ওটা বৃষ্টির হাত থেকে বেঁচে গেছে। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি এই অন্ধকার রাতে একটু আশ্রয়ের জন্য চারপাশ দেখতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটু দূরে যেতেই দেখলাম আমার মতে আরো কয়েকজন বৃষ্টিতে ভেজা মানুষ একটা বন্ধ দোকানে চালার নিচে জড়ো হওয়ার চেষ্টা করছে। ওরা রাস্তা থেকে তড়িঘড়ি করে উঠে একে অপরের সাথে জায়গা ভাগাভাগি করে নিচ্ছে। ওদের চোখে মুখে আমার মতে একরাশ অসহায়ত্ব আর অনিশ্চয়তা। দৃশ্যটা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই বিশাল শহরে ওরাও আমার মতো বড্ড একা। ওদেরও কেউ নেই,
শেখ বাড়ির বড় ছেলে, আজ রাস্তার আর 5টা গৃহহীন মানুষের একজন। নিয়তির কি অদ্ভুত পরিহাস। কয়েকজন এদিক ওদিক খুঁজে কিছু দোকানের ছাউনিতে আশ্রয় পেল। আমি মরিয়া হয়ে একটা মাথা গোঁজার জায়গা খুঁজতে লাগলাম। অবশেষে একটা পুরনো মার্কেটের বারান্দায় একটু শুকনো জায়গা পেয়ে গেলাম। জায়গাটা আবর্জনায় ভরা, স্যাঁতস্যাঁতে একটা গন্ধ নাকে আসছে। কিন্তু এই মুহূর্তে এটাই আমার কাছে রাজপ্রাসাদের চেয়ে কম কিছু নয়। আমি দেয়াল ঘেঁষে শরীরটাকে এলিয়ে দিলাম। ভেজা কাপড়ের ঠান্ডাটা সরাসরি কংক্রিটের মেঝে থেকে আমার শরীরে ছড়িয়ে পড়ছিল। আমার ঘুম আসছিল না, আসার কথাও নয়। নরম বিছানা, মাথার নিচে দুটো বালিশ ছাড়া আমার কোনোদিন ঘুমানোর অভ্যাসই ছিল না। আর আজ বালিশ তো দূরের কথা, মাথার নিচে রাখার মতো একটা শুকনো ইটও নেই। শক্ত ঠান্ডা মেঝেতে পিঠটা যেন গেঁথে যাচ্ছিল। মনে মনে নিজেকে বললাম, রাফিদ, এটাই তোর নতুন জীবন, অভ্যাস করতে হবে। এখন থেকে এটাই তোর বাস্তবতা। আমি চোখ বুজে ঘুমাতে পারছিলাম না। চোখের সামনে ভাসছিল মায়ের কঠিন মুখ, রাহাতের বিশ্বাসঘাতকতা, আর রিয়ার সেই তাচ্ছিল্যের হাসি। সমস্ত ঘটনাগুলো সিনেমার রিলের মতো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি রাত জেগে বৃষ্টি পড়া দেখতে লাগলাম। ঝুম বৃষ্টি আবার শুরু হলো। মনে হচ্ছিল আকাশটার মনে আজ ভীষণ কষ্ট, তাই সে তার সমস্ত চোখের জল এভাবে বিসর্জন দিয়ে নিজেকে হালকা করছে। কিন্তু আমার কষ্টগুলো, সেগুলো পাথরের মতো জমে আমার বুকের ভেতর বসে আছে। আমি কাঁদতে পারছি না। আমার সব কান্না যেন শুকিয়ে বরফ হয়ে গেছে। ওদিকে সেই ধাতব গেটের ওপারে তখন চলছিল অন্য এক নাটক। রিয়া দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে তার মাকে ড্রয়িং রুমে দেখতে পেল। ওর মা সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। রিয়াকে ওই অবস্থায় দেখে তিনি চমকে উঠলেন। রিয়ার এক মুহূর্ত অপেক্ষা করলো না, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। তার কান্নার দমকে পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। ওর মা, মিসেস আফরিন, মেয়ের মাথা হাত বোলাতে বোলাতে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? আর রাফিদ কোথায়? তোরা না আজ একসাথে? রিয়া কান্নারত অবস্থাতেই মুখ তুলে বলল, মা, আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাদের অবাধ্য হয়ে ওকে বিয়ে করে ঠকেছি মা, আমি ঠকে গেছি। মিসেস আফরিন মেয়ের কথা শুনে আরো অবাক হলেন। তিনি রিয়াকে সোফায় বসিয়ে এক গ্লাস জল এগিয়ে দিলেন। রিয়া ঢক ঢক করে জলটা খেয়ে নিয়ে আবার বলতে শুরু করলো, আজ সকালে রাফিদের মা সালিশ বসিয়েছিল। সেখানে সবার সামনে আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাফিদের এখন কিচ্ছু নেই, চাকরি নেই, থাকার জায়গা নেই, কিচ্ছু না। কথাগুলো বলতে বলতে রিয়ার গলা আবার ধরে এলো। সে শাড়ির আঁচলে চোখ মুছে বলল, আমি ওকে ছেড়ে চলে এসেছি মা, আমি আর ওর সাথে থাকতে পারবো না। আমি আবার নতুন করে সব শুরু করতে চাই। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো মা, বাবা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না। মেয়ের মুখে সবটা শুনে মিসেস আফরিনের মুখের উদ্বেগ মুহূর্তে মিলিয়ে গিয়ে এক ধরনের স্বস্তি ফুটে উঠল। তিনি রিয়াকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বললেন, তুই একদম ঠিক কাজ করেছিস মা, একদম ঠিক করেছিস। ওই ফকিন্নিটাকে ছেড়ে এসে তুই তোর জীবন বাঁচিয়েছিস। ফকিন্নি, যে শব্দটা রাফিদকে তার ভাই বলেছিল, সেই একই শব্দ রিয়ার মা উচ্চারণ করলেন অবলীলায়। মিসেস আফরিন মেয়ের চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, যে ছেলে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, যার পরিবার তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, তার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখাটাই তো বোকামি। আবেগ দিয়ে সংসার চলে না। আমি তোকে আগেই বলেছিলাম। যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন আর এসব নিয়ে এক ফোঁটাও চিন্তা করবি না। তোর বাবার ব্যাপারটা আমি সামলে নেব। তুই শুধু নিজের দিকে খেয়াল রাখ। কয়েকদিনই সব ঠিক হয়ে যাবে। মায়ের কথায় রিয়া যেন নতুন করে শক্তি পেল। তার চোখের জল শুকিয়ে গেল। তার মনে হলো সে একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। রাফিদের জন্য তার মনে যেটুকু মায়া বা অপরাধ বোধ ছিল, মায়ের কথায় সেটাও ধুয়ে মুছে গেল। সে এখন শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববে।
যেখানে রাফিদের কোনো অস্তিত্ব থাকবে না। আর আমি, রাফিদ, সে মার্কেটের ঠান্ডা বারান্দায় শুয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। আমার কানে তখন মায়ের কথা, ভাইয়ের কথা বা রিয়ার কোনো কথাই বাজছিল না। আমার ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ভরে গিয়েছিল। আমি আমার ভেজা হাতের দিকে তাকালাম, যে হাতটা একদিন রিয়ার হাত ধরে বাঁচার স্বপ্ন দেখত। সে হাত আর শূন্য। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই শহরের আকাশ আজ আমার দুঃখে কাঁদছে, কিন্তু এই শহরের কোনো মানুষ আমার পাশে নেই। শেখ বাড়ির বড় ছেলে আজ পরিচয়হীন, আশ্রয়হীন। আমার পুরনো আমিটা আজ এই বৃষ্টির জলে পুরোপুরি ধুয়ে মুছে গেছে। আমার চোখের সামনে একটা ভেজা কুকুর এসে দাঁড়ালো। তার করুণ চোখ দুটো আমার দিকে স্থির। হয়তো সেও আমার মধ্যে নিজের প্রতিচ্ছবি খুঁজছে। আমি জানি না কালকে সকালটা আমার জন্য কি নিয়ে আসবে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছিলাম, আমার ভেতর জন্ম নিচ্ছিল নতুন এক মানুষ, যে ভালোবাসতে জানে না, বিশ্বাস করতে ভয় পায়, যে জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে আবেগের কোনো দাম নেই, আছে শুধু টিকে থাকার লড়াই। রাতে জমাট বাঁধা কষ্ট আর ভেজা কাপড়ের শীতলতা শরীরটাকে যেন অসাড় করে দিয়েছিল। কখন যে ঠান্ডা কঠিন মেঝেতে চোখ দুটো লেগে এসেছিল টেরই পাইনি। ঘুম ভাঙলো হঠাৎ করে, তবে কোনো পাখির ডাকে বা ভোরের স্নিগ্ধ আলোয় নয়। আমার শরীরের ওপর সজোরে এসে পড়া একটা লাথিতে আমার পুরো পৃথিবীটা আবার দুলে উঠল। দোকানি আমাকে কঠিন গলায় বলল, ওই হারামজাদা, ওঠ, এটাকে তোর বাপের হোটেল পাইছস? বেলা 10টা বাজে, এখনো মরার মতো পইরা আসস। ওই উঠ কইলাম। চোখ মেলে তাকাতেই দেখলাম মাঝবয়সী এক লোক ঝাঁটার বাট হাতে আমার দিকে ঝুঁকে আছে। তার চোখে রাজ্যের ঘৃণা আর বিরক্তি। ব্যথায় কুকড়ে উঠলাম আমি। শরীরের ভেতরটা মোচড় দিয়ে উঠল, তবে সেটা লাথির ব্যথার চেয়েও বেশি ছিল অপমানের ব্যথা। কাল রাত থেকে যেটুকু আত্মসম্মানবোধ নিজের ভেতর সযত্নে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলাম, এই একটা লাথিতে তা যেন ধুলোয় মিশে গেল। শেখ বাড়ির বড় ছেলে রাফিদ, যার দিকে চোখ তুলে কথা বলার সাহস কারো ছিল না, সে আজ রাস্তার এক নাম পরিচয়হীন আবর্জনা, যাকে যে কেউ লাথি মেরে তুলে দিতে পারে। আমি কোনো কথা না বলে টলতে টলতে উঠে দাঁড়ালাম। ভেজা শার্টটা গায়ে লেপ্টে শুকিয়ে খসখসে হয়ে আছে। সারা শরীরে রাজ্যের ক্লান্তি আর তীব্র ক্ষুধা। দোকানদার লোকটা তখনও বিড়বিড় করে গালিগালাজ করছিল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ওই জায়গা থেকে সরে আসাই শ্রেয় মনে হলো। রাস্তায় নামতেই সকালের ব্যস্ত শহরের কোলাহল আমাকে ঘিরে ধরল। মানুষ ছুটছে, গাড়ি চলছে, জীবন তার নিজের গতিতে বহমান। শুধু আমিই যেন এক স্থির বিন্দু, যার কোনো গন্তব্য নেই, কোনো গতি নেই। পেটের ভেতর ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার চেয়েও বড় একটা আকাঙ্ক্ষা আমার ভেতরটা তোলবার করছিল। রিয়া। আমার মস্তিষ্ক জানে সব শেষ। আমার বিবেক বলছে ফিরে যাওয়ার কোনো পথ নেই, কিন্তু আমার মন, সে এক অবুঝ শিশু। সে এখনো বিশ্বাস করতে চাইছে রিয়া হয়তো রাগের মাথায় ওসব বলেছে, হয়তো এতক্ষণে তার রাগ কমেছে, হয়তো সে আমার জন্য অপেক্ষা করছে। এই হয়তোদের ওপর ভর করে আমার পা দুটো নিজে থেকে রিয়ার বাড়ির দিকে চলতে শুরু করলো। বুকের ভেতর এক বুক ক্ষীণ আশা, যদি ও একবার ফিরে আসে, যদি একবার বলে, চলো রাফিদ, আমরা আবার একসাথে শুরু করি। এই একটা বাক্যের জন্য আমি হয়তো এই পৃথিবীর সব কষ্ট সহ্য করতে রাজি ছিলাম। পরিচিত গলি, পরিচিত রাস্তা পেরিয়ে আমি যখন সেই ধাতব গেটটার সামনে এসে দাঁড়ালাম, আমার হৃৎপিণ্ডটা ধুকপুক করে উঠল। কালকে সেই বিকট শব্দ করে বন্ধ হওয়া গেটটা আজ শান্ত, স্থির। আমি গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। বারান্দাটা খালি, চারপাশটা বড্ড বেশি চুপচাপ। আমি কি কলিং বেল চাপবো, নাকি ওর নম্বরে ফোন করব? দ্বিধায় ভুগতে ভুগতে কয়েকটা মিনিট কেটে গেল। ঠিক তখনই গেটটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো রিয়া। পরনে তার দামি নীল রঙের একটা শাড়ি, পরিপাটি করে সেজেছে। মুখে হালকা লিপস্টিক, চোখে কাজল, চুলগুলো খোলা, বাতাসে উঠছে। ওকে দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে যাচ্ছে।
আমার এই বিধ্বস্ত নোংরা চেহারার সাথে তার ঝলমলে রূপের কি ভীষণ বৈপরীত্য। রিয়া আমাকে দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল, পরক্ষণেই তা কঠিন হয়ে গেল। তার দৃষ্টিতে না ছিল কোনো মায়া, না ছিল কোনো অনুশোচনা, ছিল কেবল রাজ্যের উপেক্ষা আর একরাশ বিরক্তি, যেন আমি কোনো অনাকাঙ্ক্ষিত আগন্তুক, পথের ভিখারি, যে তার সুন্দর সকালটা নষ্ট করতে এসেছে। সে আমার দিকে দ্বিতীয়বার না তাকিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। রিক্সাটা আমার সামনে দিয়ে চলে গেল, কিন্তু রিয়া একবারের জন্য ফিরে তাকালো না। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার শেষ আশাটুকুও চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। আমার মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা টেনে বের করে নিয়েছে। আমি আর ব্যথা অনুভব করছিলাম না। আমার ভেতরটা অসাড়, অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। পকেট থেকে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা বের করলাম। স্ক্রিনের আলো জ্বলে উঠতে ভেসে উঠল রিয়ার সে হাস্যোজ্জ্বল মুখটা। আমার ফোনের ওয়ালপেপার। ছবিটাতে কি নিষ্পাপ, কি সুন্দর লাগছে ওকে। এই হাসির জন্যই তো আমি সবকিছু উজাড় করে দিয়েছিলাম। এই হাসির আড়ালে যে এতখানি নিষ্ঠুরতা, এতখানি স্বার্থপরতা লুকিয়ে থাকতে পারে, তা আমার কল্পনারও অতীত ছিল। ভালোবাসা যখন প্রয়োজন ফুরিয়ে গেলে আবর্জনার মতো ছুঁড়ে ফেলা যায়, তখন তাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না। ওটা ছিল মোহ, হয়তো বা প্রয়োজন। আমার আঙুলগুলো গ্যালারিতে গেল। এক এক করে আমাদের সব ছবি চোখের সামনে ভেসে উঠল। একসাথে কাটানো মুহূর্ত, দেওয়া কথা, দেখা স্বপ্ন, সবকিছু আজ অর্থহীন। আমার ভেতর থেকে একটা চাপা কান্না উঠে আসতে চাইল, কিন্তু পারল না। আমার কান্নাগুলো বোধহয় মরে গেছে। আমি আর কাঁদব না। এই ঠুনকো আবেগের জন্য আমি যথেষ্ট মূল্য দিয়েছি। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ওয়ালপেপারটা বদলে ফেললাম। তারপর একে একে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গ্যালারি, সব জায়গা থেকে রিয়ার অস্তিত্ব মুছে দিলাম। প্রতিটি ডিলিট বাটন চাপার সাথে সাথে মনে হচ্ছিল আমি আমার অতীতের একটা অংশকে কেটে বাদ দিচ্ছি। নিজেকে হালকা লাগছিল, আবার একই সাথে ভয়ঙ্কর রকমের একা লাগছিল। আমার আর আঁকড়ে ধরার মতো কেউ নেই, কোনো স্মৃতি নেই। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, কিন্তু কিভাবে? আমার কোনো টাকা নেই, আশ্রয় নেই, পরিচিত কেউ নেই। শেখ বাড়ির পরিচয়ের বাইরে আমার তো কোনো অস্তিত্বই ছিল না। এই বিশাল শহরে আমি এখন একা, নিঃস্ব। উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম আমি। রাস্তার দুপাশে জীবনের কত আয়োজন, ঝলমলে দোকান, দামি গাড়ি, সুখী মানুষের আনাগোনা। এই শহরের জৈলুস যেন আমাকে উপহাস করছিল। হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে আমার চোখ আটকে গেল। বছর 60-এর এক বৃদ্ধ, শীর্ণকায় শরীর, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি একটা রিক্সা টানছেন। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, রোদে পোড়া চামড়া চকচক করছে। বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে, কিন্তু তার চলার গতিতে কোনো ক্লান্তি নেই। আছে শুধু টিকে থাকার সংগ্রাম। দৃশ্যটা আমার ভেতরটাকে নাড়িয়ে দিল। আমি নিজের সাথে তার তুলনা করলাম। আমার শক্ত সামর্থ্য শরীর, আমার বয়স আছে, শিক্ষা আছে, আর এই মুরব্বি, তার হয়তো কিছুই নেই, শুধু আছে কাজ করার মানসিকতা। যদি এই বয়সে এসে তিনি এই কঠিন পরিশ্রম করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমার আত্মসম্মান কি এতটাই ঠুনকো যে দুটো কায়িক পরিশ্রম করলে তা ধুলোয় মিশে যাবে? যে সম্মান আমাকে দুবেলা খাবার দিতে পারে না, থাকার আশ্রয় দিতে পারে না, সেই মিথ্যে সম্মানের বোঝা বয়ে বেড়ানোর কি অর্থ? আমার ভেতরে এক নতুন জেদ চেপে বসলো। আমি আর আবেগের কাছে হার মানব না। আমি আর ভাগ্যের দোহাই দিয়ে পড়ে থাকবো না। আমাকে কাজ করতে হবে, বাঁচতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যখন এসব ভাবছি, তখনই রিক্সাওয়ালা মুরব্বি তার রিক্সাটা আমার পাশে এনে থামালেন। আমার দিকে তাকিয়ে তার শ্রমজীবী মুখের কোণে একটা অমায়িক হাসি ফুটে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, সাহেব, কোথাও যাবেন? সাহেব শব্দটা আমার কানে এসে যেন অমৃতের মতো লাগলো। কাল থেকে আমি হারামজাদা, ফকিন্নি ছাড়া আর কিছুই শুনিনি। সবাই আমাকে তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে। আর এই সম্পূর্ণ অপরিচিত মানুষটা
আমাকে সাহেব বলে সম্বোধন করছে। তার এই একটা ডাকে আমার খসে পড়া আত্মবিশ্বাসটা যেন আবার একটু একটু করে জোড়া লাগতে শুরু করলো। আমার ভেতরটা ভরে উঠল। এই প্রথম আমার মনে হলো আমি একজন মানুষ, আমার একটা সম্মান আছে। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, চাচা, আমার কাছে তো টাকা নেই। আমার কথায় কোনো লজ্জা ছিল না, ছিল কেবল সততা। বৃদ্ধ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার অভিজ্ঞ চোখ দুটো হয়তো আমার বিধ্বস্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকা গল্পটা পড়ার চেষ্টা করছিল। তিনি কি বুঝলেন আমি জানি না, কিন্তু তারপর তিনি যা করলেন তাতে আমি অবাক না হয়ে পারলাম না। তিনি রিক্সার সিটটা দেখিয়ে বললেন, ওঠেন সাহেব, পয়সা লাগবে না, চলেন আমার লগে একটু গল্প করতে করতে যাই। আমি দ্বিধা নিয়েও রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। ধীরগতির এই যানটিতে বসে আছি যেন এই শহরটাকে নতুন করে দেখছিলাম। চাচার সাথে কথা বলতে শুরু করলাম। তিনি তার জীবনের গল্প বলছিলেন। গ্রামের বাড়ি, ছেলে মেয়ে, অভাবের সংসার, সব মিলিয়ে তার জীবনটাও একটা সংগ্রাম। কিন্তু তার কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আর পরিশ্রমের প্রতি আস্থা। তিনি বলছিলেন, সাহেব, কায়িক শ্রমের মধ্যে কোনো লজ্জা নেই। লজ্জা হইল কাম না কইরা বৈশা খাওনে, পরেরটা মাইরা খাওনে। নিজের ঘামের টাকায় যে শান্তি তার কিছুতেই নাই। তার প্রতিটি কথা আমার বুকের ভেতর গেঁথে যাচ্ছিল। আমি যেন এক নতুন জীবন দর্শন শিখছিলাম। আমাদের গল্প চলছিল, রিক্সাও চলছিল। একসময় রিক্সাটা একটা গলির মুখে এসে থামলো। চাচা রিক্সা থেকে নেমে বললেন, নামেন সাহেব, এইখানেই আমার গ্যারেজ। আমি নেমে দাঁড়ালাম। সামনে একটা বড় টিনের চালা, ভেতরে সারি সারি রিক্সা রাখা। কয়েকজন চালক জটলা করে গল্প করছে, কেউ বা নিজের রিক্সা পরিষ্কার করছে। ঘাম, তেল আর মানুষের একটা মিশ্র গন্ধ জায়গাটাতে। এই পরিবেশটা আমার কাছে সম্পূর্ণ নতুন, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার একটু অস্বস্তি হচ্ছিল না। চাচা আমার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে এখানেই থাকবেন। একটা কামের জোগাড় না হওয়া পর্যন্ত আমার লগে খাইবেন, আমার লগেই থাকবেন। একা মানুষ, কই আর যাইবেন? আমি তার মুখের দিকে তাকালাম। এই স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ মানুষও আছে। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। যে কান্নাটা রিয়াব আমার পরিবারের জন্য আসেনি, সেই কান্না আজ অচেনা মানুষটার ভালোবাসা আমার বাঁধ ভেঙে দিল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। শেখ বাড়ির বড় ছেলের পুরনো জীবনটা আজ সত্যিই শেষ হলো। আর এই রিক্সার গ্যারেজের সামনে দাঁড়িয়ে শুরু হলো এক নতুন রাফিদের জীবন, যে ভালোবাসতে ভয় পায় কিন্তু মানুষকে বিশ্বাস করতে আবার নতুন করে শিখছে। যে জানে টিকে থাকার লড়াইটা কঠিন, কিন্তু সে একা নয়। টিনের চালার ফাঁক গলে ভোরের প্রথম আলো যখন গ্যারেজের স্যাঁতসেঁতে মেঝেতে এসে পড়ল, আমার ঘুমটা ভেঙে গেল। এই ঘুম ভাঙার সাথে আগের দিনের লাথি খেয়ে ঘুম ভাঙার কোনো মিল নেই। আজ কোনো তাড়া ছিল না, ছিল না কোনো অপমান, ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমার পাশে একটা পুরানো চাদর মুড়ি দিয়ে গফুর চাচা ঘুমাচ্ছেন। তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা এক অজানা কৃতজ্ঞতায় ভরে উঠল। এই মানুষটা আমার কেউ নয়, অথচ কাল রাতে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। নিজের ভাগে রুটিটা আমাকে খাইয়েছেন, ঘুমানোর জন্য নিজের গায়ে চাদরটা এগিয়ে দিয়েছেন। গ্যারেজের ভেতর তখনও ভোরের নিস্তব্ধতা। কয়েকজন চালক কেবল ঘুম থেকে উঠে দিনের প্রস্তুতি নিচ্ছে। ঘাম, পোড়া মোবিল আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ আমার নাকে এসে লাগলো। এই গন্ধটা আমার পরিচিত জগতের ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে এটাই এখন আমার আশ্রয়। আমি উঠে বসলাম, ছেঁড়া শার্ট আর প্যান্টটা এখনো গায়ে। নিজের এই অবস্থার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। শেখ বাড়ির রাফিদের হাজার হাজার টাকার পোশাকের আলমারিটা আজ কত দূরের এক স্বপ্ন। একটু পরে গফুর চাচার ঘুম ভাঙলো। আমাকে বসে থাকতে দেখে তিনি মুখে সে অমায়িক হাসিটা টেনে বললেন, উইঠা পড়ছেন সাহেব, ঘুম হয়েছিল তো? আমি মাথা নেড়ে সায় দিলাম। সাহেব ডাকটা এখন আমার কানে বাজে। এই একটা সম্বোধন আমার খসে পড়া আত্মবিশ্বাসকে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছে।
চাচা উঠে হাত মুখ ধুয়ে এলেন, তারপর আমার কাছে এসে একটু নিচু গলায় যেন কোনো গোপন কথা বলছেন এমন ভাবে বললেন, সাহেব, একটা কথা ছিল। আজ দুপুরে এক জায়গায় আমার দাওয়াত আছে, আপনি আমার লগে যাইবেন? আমি অবাক হয়ে তাকালাম। দাওয়াত? এই শহরে চাচার আবার কে আছে? তার চেয়ে বড় কথা, আমি এই পোশাকে এই বিধ্বস্ত চেহারা নিয়ে কিভাবে কোনো দাওয়াতে যাই? আমি বললাম, চাচা, আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার কাঁধে হাত রাখলেন, বললেন, বেশি চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি, আপনি খালি না করেন না। ওই বাড়িতে গেলে অন্তত আজ দুপুরে পেট ভইরা দুইটা ভালো মন্দ খাইতে পারবেন। আমার লগে পোলা পান থাকলে হ্যাগরে লইয়া যাইতাম, আপনিই তো অহন আমার পোলার মতো, আমার মেহমান। তার গলার স্বরে এমন এক অধিকার আর আন্তরিকতা ছিল যে আমার না বলার সব শক্তি হারিয়ে গেল। কিন্তু কৌতূহল হচ্ছিল। জিজ্ঞেস করলাম, কার বাড়ি চাচা? গফুর চাচা একটা টুল টেনে আমার সামনে বসলেন। তার চোখ দুটো যেন অতীতের কোনো গল্প বলতে গিয়ে চকচক করে উঠল। তিনি বলতে শুরু করলেন, মাসখানেক আগের কথা সাহেব। রাইতের বেলা এক ভদ্রলোক আমার রিকশায় উঠছিলেন গুলশান থাইকা। দেখেই বোঝা যায় পয়সাওয়ালা মানুষ, কিন্তু কথায় বার্তায় কোনো অহংকার নাই। তারা আমি বাসার সামনে নামায় দিয়ে চলে আসি। রাইতে গ্যারেজে ফিরা রিকশার ভিতর দেখি একটা মোটা কালো মানিব্যাগ। খুইলাতে আমার চক্ষু চরক গাছ। ভিতরে হাজার হাজার টাকার নোট, কার্ড, জরুরি কাগজ। শয়তান আমার মাথায় চাপছিল। সাহেব, ভাবছিলাম এই টাকা পাইলে আমার 6 মাসের সংসার চলে যাইব। গ্রামের বাড়িতে পোলাপান না খাই আছে। চাচা থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, কিন্তু পরে ভাবলাম, না, এই টাকা আমার না। পরে জিনিস দিয়ে বড়লোক হইলে শান্তি পাবো না। আমার বাপে শিখাইছে কামাই কইরা খাইতে, চুরি কইরা না। সারা রাত ব্যাগটা বুকে জড়ায় রাখলাম। পরদিন সকালে ওই ঠিকানায় গিয়ে হাজির হইলাম। দারোয়ানটা আমারে ঢুকতেই দিব না। অনেকক্ষণ খাড়ায় থাকার পর সাহেব নিজেই গাড়ি নিয়ে বাইর হইতেছিল। আমারে দেখে জিগাইল, কি চাই? আমি ব্যাগটা বাইর কইরা তার হাতে দিলাম। গল্পটা শুনতে শুনতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই যুগে এমন মানুষ আছে? চাচা বলে চললেন। সাহেব তো অবাক। উনি নাকি টেরই পান নাই যে ব্যাগটা হারাইছে। আমারে জড়ায় ধরলেন। খুশি হয়ে পকেট থেকে 5,000 টাকা আমার হাতে গুইজা দিতে চাইলেন। আমি হাত জোর কইরা কইলাম, স্যার, আমি গরিব, এত টাকা দিয়ে কি করুম, কই রাখমু? আমার যা হক রিকশার ভাড়া, তাই দিলেই হইব। এই টাকা আমার লাগবো না। সাহেব আমার মুখের দিকে অনেকক্ষণ চাইয়া রইলেন। তারপর টাকাটা পকেটে রাইখা কইলেন, গফুর মিয়া, তোমার সততা কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার বাড়িতে একদিন তোমার দাওয়াত। না করতে পারবে না। তোমার পুরা পরিবার নিয়ে আসবা। আমার পরিবারের সাথে বৈশা একদিন ভাত খাবা। সেই সাহেবের বাড়িতেই আজ দাওয়াত। আমার পরিবার তো গ্রামে, তাই আপনারে লইয়া যেতে চাই। আপনি আমার পরিবারেরই মতন। গল্পটা শেষ করে চাচা আমার মুখের দিকে তাকালেন। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। একদিকে রিয়া স্বার্থপরতা, যে ভালোবাসার নামে আমার সব কিছু কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর অন্যদিকে এই প্রায় অচেনা বৃদ্ধ মানুষটার সততা আর মহানুভবতা। পৃথিবীটা সত্যিই বড় অদ্ভুত জায়গা। আমার ভেতরকার শেখ বাড়ির অহংকারী সত্তাটা মরে গিয়েও যেন মরতে চাইছিল না। আমি কিভাবে যাব? কিন্তু পরক্ষণে মনে হলো, এই অহংকার আমাকে কি দিয়েছে? রাস্তাতেই তো ফেলে রেখেছে। আমি মাথা নিচু করে বললাম, যাব চাচা। চাচা খুশি হয়ে উঠলেন। গ্যারেজের এক কোনায় তার নিজের একটা টিনের ট্রাঙ্ক ছিল। সেটা খুলে তিনি একটা ভাঁজ করা লুঙ্গি আর একটা পুরনো কিন্তু পরিষ্কার শার্ট বের করে আমার হাতে দিলেন। বললেন, এটা পয়রালন, সাবান আছে, ভালো করে একটা গোসল দিয়ে আহেন। চলেন, আজ বাপ বেটা একটু সাজুগুজু করি। অনেকদিন পর সাবান দিয়ে গোসল করলাম। পুরনো শার্টটা গায়ে দিতে মনে হলো যেন নতুন জীবন পেলাম। আভিজাত্যের খোলসটা ছেড়ে আমি যেন সত্যিই একজন সাধারণ মানুষ হয়ে উঠছি।
দুপুর নাগাদ আমরা দুজন বেরিয়ে পড়লাম। গফুর চাচা তার নিজের রিক্সাটাতে আমাকে তুললেন। প্যাডেলে পা রেখে তিনি যখন রিক্সা টানতে শুরু করলেন, আমার ভেতরটা কেমন করে উঠল। যে মানুষটা আমাকে সাহেব বলে ডাকছে, সেই আমাকে বসিয়ে নিজে টেনে নিয়ে যাচ্ছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এটাই তার কাজ, তার আত্মসম্মান। গ্যারেজের ঘিঞ্জি গলি পেরিয়ে রিক্সাটা যখন অভিজাত এলাকার চওড়া মসৃণ রাস্তায় উঠল, আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। এই তো আমার চেনা জগৎ। দুপাশে বড় বড় বাড়ি, দামি গাড়ি, পরিপাটি ফুটপাত। এই রাস্তাগুলো দিয়েই তো আমি রোজ ভার্সিটিতে যেতাম, বন্ধুদের সাথে ঘুরতাম। আজ আমি সেই একই রাস্তায় চলেছি, তবে একজন যাত্রী হিসেবে নয়, একজন নিঃস্ব আশ্রয়হীন মানুষ হিসেবে। কিছুক্ষণ পর একটা সুন্দর ছিমছাম দোতলা বাড়ির সামনে এসে রিক্সাটা থামলো। চাচা আমাকে নামতে বললেন। গেটটা খুলতে 50 ঊর্ধ্ব এক ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি, মুখে অমায়িক হাসি। গফুর চাচাকে দেখেই তিনি এগিয়ে এসে হাত মেলালেন। আরে গফুর মিয়া, আসো আসো, আমি তো তোমার অপেক্ষাতেই আছি। ছেলে মেয়েদের আনোনি? গফুর চাচা আমার দিকে ইশারা করে বললেন, স্যার, ওরা তো গ্রামের বাড়িতে। ও আমার নতুন পরিবার, রাফিদ। শহরে আইসে কাজের খোঁজে, আমার লগে থাকে। ভাবলাম ওরেই লগে কইরা লইয়া আহি। ভদ্রলোক, যার নাম পরে জেনেছিলাম, আহসান সাহেব, আমার দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল কেবল উষ্ণ অভ্যর্থনা। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, বেশ করেছ, ও তো তোমার পরিবারেরই একজন। এসো বাবা, ভেতরে এসো। ভেতরে ঢুকে আমি আরো অবাক হলাম। বিশাল ড্রয়িং রুম, দামি আসবাবপত্র, কিন্তু সবকিছুতে একটা রুচিশীল আর ঘরোয়া ছাপ। এই পরিবেশ আমার পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে দিচ্ছিল। বুকে চিনচিনে ব্যথা হচ্ছিল। আহসান হাবিব আর তার স্ত্রী আমাদের পরম যত্নে আপ্যায়ন করলেন। টেবিলে নানা পদের খাবার সাজানো। বহুদিন পর এমন খাবার দেখে আমার জিভে জল চলে এলো। সংকোচে মাথা তুলতে পারছিলাম না। আহসান সাহেব হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। তিনি নিজে প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, লজ্জা পেও না বাবা, নিজের বাড়ি মনে করে খাও। খেতে খেতে নানা কথা হচ্ছিল। আহসান সাহেব গফুর চাচার গ্রামের বাড়ির খোঁজখবর নিলেন। এক পর্যায়ে তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাফিদ, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছ? আমি ইতস্তত করে জবাব দিলাম, মাস্টার শেষ করেছি ম্যানেজমেন্টে। আমার উত্তর শুনে আহসান সাহেব আর তার স্ত্রী দুজনেই বেশ অবাক হলেন। আহসান সাহেব গফুর চাচার দিকে তাকালেন। গফুর চাচা তখন নিচু স্বরে কিন্তু খুব দৃঢ়তার সাথে বললেন, স্যার, পোলাটা খুব ভালো, অনেক শিক্ষিত। কপাল খারাপ দেখে আজ বিপদে পড়ছে। যদি পারেন ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েন স্যার। পোলাটা সোনা, খাঁটি সোনা। গফুর চাচার এই আকুতিতে কোনো দালালি ছিল না, ছিল কেবল এক বাবার তার সন্তানের জন্য আর্তি। আহসান সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার অভিজ্ঞ চোখ দুটো যেন আমার ভেতরে ঝড়টা পড়ার চেষ্টা করছিল। তিনি আমার শিক্ষাগত যোগ্যতার কিছু কাগজপত্র আছে কিনা জানতে চাইলেন। আমি জানালাম, সবকিছু আমার কাছে আছে, একটা ফাইলে। খাওয়া দাওয়া শেষে আমরা যখন ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, আহসান সাহেব তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার দিকে এগিয়ে দিলেন। এটা আমার কার্ড। আমার নিজের একটা কনস্ট্রাকশন ফার্ম আছে। কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে এসো। তোমার সব সার্টিফিকেট সাথে নিয়ে এসো। আমি দেখব তোমার জন্য কি করা যায়। আমি কাঁপা কাঁপা হাতে কার্ডটা নিলাম। আহসান কনস্ট্রাকশন লেখাটার দিকে তাকিয়ে আমার বিশ্বাসই হচ্ছিল না। যে জীবনটা গতকাল পর্যন্ত ছিল অন্ধকার, যেখানে কোনো গন্তব্য ছিল না, সেখানে আজ একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। একটা ঠিকানা, একটা সুযোগ।
গফুর চাচার মুখটা তখন গর্বে আর আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি যেন আমার চেয়েও বেশি খুশি হয়েছেন। বাড়িটা থেকে বেরিয়ে আবার রিকশায় বসলাম। গফুর চাচা রিকশা চালাচ্ছেন আর আমি তার পেছনে বসে আছি, হাতে ধরা ছোট্ট একটা কার্ড। কিন্তু আমার কাছে ওটা তখন শুধু একটা কার্ড ছিল না, ওটা ছিল আমার ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি, আমার নতুন জীবনের ছাড়পত্র। আমি পেছন থেকে চাচার ঘামে ভেজা পিঠটার দিকে তাকালাম। এই মানুষটা সততার পুরস্কার হিসেবে পাওয়া একবেলার দাওয়াত আজ আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবন কখন কিভাবে তার হিসাব মেলায় তা বোঝা সত্যিই কঠিন। গ্যারেজে ফেরার পথে আমার মনে হলো, শেখ বাড়ির বড় ছেলের পরিচয়টা হারিয়ে আমি হয়তো খুব বেশি কিছু হারাইনি, বরং আমি এমন কিছু পেয়েছি যা টাকা বা ক্ষমতা দিয়ে কেনা যায় না। মানুষের প্রতি বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। পুরনো রাফিদ মরে গেছে, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এক নতুন রাফিদের জন্ম হচ্ছে। যে রাফিদ জানে সম্মানের উৎস দামি পোশাক বা বাড়ির ঠিকানায় নয়, সম্মান থাকে মানুষের কর্মে আর সততায়। আহসান সাহেবের বাড়ি থেকে গ্যারেজের স্যাঁতসেঁতে পরিচিত পৃথিবীতে ফিরে আসার পর আমার হাতে ধরা ছোট্ট ভিজিটিং কার্ডটাই যেন অমাবস্যার আকাশে এক ফালি চাঁদ হয়ে জ্বলজ্বল করছিল। জীবনটা যে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, এই বিশ্বাসটুকু ক্ষীণ আলোর রেখার মতো আমার অন্ধকারের জগতে প্রবেশ করছিল। গফুর চাচা আমার পাশে বসেছিলেন, তার মুখে ছিল অদ্ভুত এক তৃপ্তির ছাপ, যেন কোনো বড় দায়িত্ব পালন করে তিনি আজ ভারমুক্ত। রাতটা আমার নির্ঘুম কাটলো, উত্তেজনায়, আশায় আর পুরনো দিনের ক্ষতের তীব্র ব্যথায় বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। একদিকে আহসান কনস্ট্রাকশনের চাকরির একটা উজ্জ্বল সম্ভাবনা, অন্যদিকে সেই চাকরির জন্য প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো উদ্ধার করার দুঃসহ চিন্তা। আমার সব শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আমার পরিচয় দলিলগুলো রয়ে গেছে আমার আগের অফিসের ড্রয়ারে, সেই মতিঝিলের সুউচ্চ ভবন যেখান থেকে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার আত্মসম্মানকে বুটের তলায় পিষে বের করে দেওয়া হয়েছিল। ম্যানেজার সারোয়ার সাহেবের সেই বিদ্রুপ মাখা হাসি, সহকর্মীদের ফিসফাস, দারোয়ানের তাচ্ছিল্যের চাহনি, সবকিছু যেন দগদগে ঘা হয়ে আমার অস্তিত্বে মিশে আছে। আমি কোন মুখে আবার সেখানে যাব? পরদিন সকালে দ্বিধাগ্রস্ত মন নিয়ে আমি গফুর চাচাকে সবটা খুলে বললাম। তিনি মন দিয়ে সব শুনলেন, তার কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু পরক্ষণেই সেই মুখটা দৃঢ় হয়ে উঠল। তিনি আমার কাঁধে হাত রেখে সেই পরিচিত ভরসার গলায় বললেন, সাহেব, যে মাটিতে আছাড় খাইছেন সেই মাটি ধইরাই তো আবার খাড়াইতে হইব। আপনি একা যাইবেন না, আমি আপনার লগে যাবো। আপনি কোনো কথা কইবেন না, খালি দরকারি কাগজ নিয়ে চলে আসমু। আপনার হকের জিনিস আপনি আনবেন, এতে শরমের কিছু নাই। চাচার কথায় আমি সাহস পাইলাম, কিন্তু পরক্ষণেই আমার পরনের পোশাকের দিকে তাকিয়ে মনটা আরো দমে গেল। এই ছেঁড়া শার্ট আর ময়লা প্যান্ট পরে ওই ঝাঁ চকচকে অফিসে ঢোকার কথা ভাবতেই আমার ভেতরটা কুকড়ে যাচ্ছিল। গফুর চাচা হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সাহেব, অফিসে তো আর এই লুঙ্গি শার্ট পরে যাওয়া যায় না, গেলে লোকজন জোকার ভেবে তাকিয়ে থাকবে। চলেন, বাজার থেকে একটা শার্ট প্যান্ট কিনে আনি। আমি হতাশ হয়ে বললাম, কিন্তু চাচা, আমার কাছে তো একটা টাকাও নাই। গফুর চাচা আমার কথা শুনে একটু হাসলেন। তিনি উঠে গিয়ে গ্যারেজের কোনায় রাখা তার বহু পুরনো টিনের ট্রাঙ্কটা খুললেন। ট্রাঙ্কের ভেতর থেকে পুরনো কাপড়ের পুটলির মধ্য থেকে অতি সাবধানে একটা পলিথিনে মোড়ানো কয়েকটা নোটের বান্ডিল বের করলেন। অনেক দিনে জমানো টাকা, হয়তো গ্রামে পরিবারের কাছে পাঠাবেন বলে রেখেছিলেন। সেই টাকা গুনে তিনি আমার হাতে ৩,০০০ টাকা গুঁজে দিলেন। আমি আঁতকে উঠে বললাম, না না চাচা,
এ আপনি কি করছেন? এ আপনার জমানো টাকা, আমি এটা নিতে পারবো না। আমার হাতটা সরিয়ে দিতেই তিনি আমার হাতটা আরো শক্ত করে ধরলেন। তার চোখে ছিল এক বাবার স্নেহ আর অধিকার। তিনি বললেন, সাহেব, বাপে কি পোলারে কিছু দিলে হিসাব করে? আপনি আমার পোলার মতো। আপনি একটা ভালো চাকরি পাইলে আমার এই টাকার দাম উঠা যাইব। এই টাকা দিয়ে ভালো দেখা এক জোড়া কাপড় কিনালন। বাপের উপর কথা কইতে নাই। তার গলার স্বরে এমন এক আবেগ আর অধিকার ছিল যে আমার সব প্রতিবাদ উড়ে গেল। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। যে মা আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে রাস্তায় ফেলে দিয়েছেন, আর এই প্রায় অচেনা মানুষটা নিজের সর্বস্ব দিয়ে আমাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি কাঁপা কাঁপা হাতে টাকাটা নিলাম। আমার গলা ধরে আসছিল, কোনো কথা বলতে পারছিলাম না। সেদিন সকালে আমরা বাপ বেটা মিলে নিউ মার্কেটের দিকে গেলাম। একটা সাধারণ দোকান থেকে আমি ফর্মাল শার্ট আর প্যান্ট কিনলাম। অনেক দিন পর নতুন কাপড়ের গন্ধ আমার নাকে এসে লাগলো। এই কেনাকাটার মধ্যে কোনো আভিজাত্য বা বিলাসিতা ছিল না, ছিল কেবল হারিয়ে যাওয়া আত্মসম্মানটুকু ফিরে পাওয়ার এক চেষ্টা। পরদিন সকালে নতুন পোশাকে নিজেকে আয়নায় দেখে আমি নিজেই চমকে গেলাম। পোশাকেই যেন মানুষের অর্ধেক আত্মবিশ্বাস ফিরে আসে। গফুর চাচা আমার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে ছিল গর্বের হাসি, যেন আমি তার নিজের সন্তান। আজ কোনো বড় অভিযানে চলেছি। আমরা চাচা রিকশায় চড়ে মতিঝিলের সেই সুউচ্চ বিল্ডিংটার দিকে রওনা দিলাম। রিকশাটা যখন আমার পুরনো অফিসের সামনে এসে থামলো, আমার হৃৎপিণ্ডটা ধক ধক করে লাফাচ্ছিল। আমি ভেতরে ঢুকতে ইতস্তত করছিলাম। গফুর চাচা আমার হাতটা ধরে বললেন, ডরায়েন না সাহেব, আল্লাহ ভরসা। আমরা ভেতরে ঢুকতে রিসেপশনের মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকালো। তার চোখে রাজ্যের প্রশ্ন আর তাচ্ছিলের বদলে ছিল এক ধরনের দ্বিধা। আমি তাকে এড়িয়ে সরাসরি লিফটের দিকে এগিয়ে গেলাম। লিফটের দরজা খুলতে পরিচিত পারফিউম আর কফির গন্ধ নাকে এসে লাগলো। কিছুই বদলায়নি, বদলে গেছি শুধু আমি আর আমার পরিস্থিতি। আমার ফ্লোরের সহকর্মীরা আমাকে আর আমার সাথে লুঙ্গি পাঞ্জাবি পরা গফুর চাচাকে দেখে কানাঘুষা শুরু করে দিল। আমি সেদিকে পাত্তা না দিয়ে সোজা আমার বসের জনাব শফিকুর রহমান সাহেবের ঘরের দিকে এগিয়ে গেলাম। আজ ম্যানেজার রুমে আমি আর যাইনি। উনি মানুষটা কেমন যেন। দরজায় নক করতেই ভেতর থেকে সেই পরিচিত গম্ভীর গলা ভেসে এলো, আসুন। ভেতরে ঢুকতেই শফিক সাহেব ফাইল থেকে মুখ তুলে তাকালেন। আমাকে দেখে তার চোখের মনি স্থির হয়ে গেল। তার বিস্ময় দ্বিগুণ হলো আমার পাশে দাঁড়ানো গফুর চাচাকে দেখে। তিনি প্রায় লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রাফিদ, তুমি? আল্লাহ, কোথায় ছিলে তুমি? তার গলায় কোনো বৎসনা ছিল না, ছিল রাজ্যের বিস্ময় আর এক ধরনের স্বস্তি যা আমি কল্পনাও করতে পারিনি। আমি কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, আরে বসো, আগে বসো। আর ইনি? তিনি গফুর চাচার দিকে ইশারা করলেন। আমি নিচু গলায় বললাম, আমার চাচা। আমি শুধু আমার কিছু সার্টিফিকেট নিতে এসেছিলাম স্যার, আপনার ড্রয়ারে ছিল। আমার কথা শেষ করতে না দিয়ে শফিক সাহেব তার টেবিলের ড্রয়ার থেকে একটা বড় খাম বের করলেন। সেটার ওপর আমার নাম লেখা। তিনি খামটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার সবকিছু এখানেই আছে রাফিদ, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, জনাব রাফিদ সাহেব, আমরা সত্যিই দুঃখিত। সেদিন তোমার কোনো দোষ ছিল না, তোমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল। সব দোষ ছিল অ্যাকাউন্টসের সবুজের। সেই ক্লায়েন্টের টাকাটা সরিয়েছিল, আর দোষটা তোমার ঘাড়ে চাপানোর জন্য নকল কাগজপত্র তৈরি করেছিল। সিসিটিভি ফুটেজ আর ইন্টারনাল অডিটে সব ধরা পড়েছে। সে এখন জেলে আছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছিল। তাহলে আমি নির্দোষ?
আমার ভেতরকার সব অভিমান, ক্ষোভ আর অপমান যেন এক মুহূর্তে বরফ গলা জলের মতো বেরিয়ে আসতে চাইল। আমার মাথাটা ঘুরছিল। আমি চেয়ারের হাতলটা শক্ত করে ধরলাম আর বললাম, তখন আমি বলেছিলাম আমি নির্দোষ, সেই জন্য সত্যিই আমি নিজে থেকে ক্ষমা চাইছি। শফিক সাহেব বলে চললেন, আমরা এটা জানার সাথে সাথেই তোমার নাম্বারে অসংখ্য বার ফোন দিয়েছি, কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছি। উপায় না দেখে তোমার শেখ বাড়ির ঠিকানায় লোক পাঠিয়েছিলাম। তোমার মা বললেন তুমি নাকি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছো। কোথায় আছো তা তিনি জানেন না। ভালোই হলো আজ তোমাকে পেয়ে গেলাম। আমি জানি তোমার যে মান সম্মানহানি হয়েছে তা আমরা ফিরিয়ে দিতে পারবো না। তিনি একটু থামলেন, তারপর আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, তবে তোমার চাকরিটা আমরা ফিরিয়ে দিতে চাই, সাথে 2 লাখ টাকার একটা চেকও দিচ্ছি আমাদের অফিস থেকে, তোমার সম্মানহানি হওয়ার জন্য এই সামান্য ক্ষতিপূরণ। আমি জানি এই টাকা তোমার সম্মানের কাছে কিছুই নয়, তবুও রাখলে আমরা খুশি হব। আর শুধু তাই নয়, তোমার হারানো সম্মানটুকু জনসম্মুখে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দেশের প্রথম সারির একটা পত্রিকায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তোমার সততার কথা প্রকাশ করে দেব, যাতে সবাই তোমার সম্পর্কে সত্যিটা জানতে পারে। আর তোমাকে আমরা আগের পোস্টে নয়, মার্কেটিং বিভাগের হেড হিসেবে প্রমোশন দিচ্ছি। আশা করি তুমি আমাদের ফিরিয়ে দেবে না। কি বলো রাফিদ সাহেব? স্যারের কথাগুলো আমার মাথায় পারমাণবিক বোমার মতো ফাটছিল। চাকরি, প্রমোশন, টাকা, পত্রিকা বিবৃতি, যে অফিস থেকে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে আজ আমার জন্য এমন প্রস্তাব। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার ভেতরটা দ্বিধায় দুলছিল। একদিকে আহসান সাহেবের দেওয়া সুযোগ, অন্যদিকে এই ফিরে পাওয়া সম্মান। আমি অসহায়ভাবে পাশে দাঁড়ানো গফুর চাচার দিকে তাকালাম। গফুর চাচা আমার অবস্থা বুঝতে পারছিলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে কিন্তু স্পষ্ট ইশারায় মাথা নাড়লেন। তার চোখ বলছিল, সুযোগটা লন সাহেব, এইটা আপনার হকের পাওনা, আপনার অধিকার। আমি স্যারের দিকে তাকালাম। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। অনেক কষ্টে বললাম, আমি আমি রাজি স্যার। শফিক সাহেবের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি চেকটা আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে তুলে দিলেন। অফিস থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন এক নতুন মানুষ। যে অপমান মাথায় নিয়ে আমি এই বিল্ডিং এ ঢুকেছিলাম, বের হওয়ার সময় তার বদলে মাথায় ছিল ফিরে পাওয়া আত্মবিশ্বাসের মুকুট। রাস্তায় নেমে আমি 2 লাখ টাকা চেকটার দিকে তাকালাম। আমার কাঁপা কাঁপা হাত থেকে চেকটা নিয়ে গফুর চাচা খুব যত্ন করে তার পাঞ্জাবির পকেটে রাখলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, চাচা চলেন ব্যাংকে যাই। এই টাকা থেকে 50,000 টাকা আপনার। গফুর চাচা আঁতকে উঠে বললেন, না না সাহেব, এই কি কন, এইটা আপনার সম্মানের টাকা, এইখানে আমার কোনো হক নাই। আমি তার হাতটা ধরলাম, আমার গলা ধরে আসছিল। বললাম, চাচা আপনি না বললে আমি আপনার আপন ছেলের মতো। তাহলে ছেলের টাকায় কি বাবার হক থাকে না? আপনি পাশে না থাকলে, আমাকে সাহস না দিলে, এমনকি এই শার্ট প্যান্টটা কিনে না দিলে আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। এই টাকা আমি একা নিতে পারবো না। আপনি না নিলে আমিও এই চেক ভাঙাবো না। আমার জেদ আর আবেগের কাছে চাচার প্রতিরোধ ভেঙে পড়ল। তার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি আর কোনো কথা বললেন না। ব্যাংক থেকে টাকা তুলে আমি 50,000 টাকা জোর করে চাচার হাতে গুজে দিলাম। বাকি টাকা থেকে কিছু টাকা সঞ্চয় হিসাবে রাখলাম, আর বাকি টাকা দিয়ে অফিসের পাশে একটা মোটামুটি ভালো 2 বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিলাম। বাড়িওয়ালাকে 3 মাসের অগ্রিম দিয়ে চাবিটা হাতে নিয়ে আমার মনে হলো শেখ বাড়ির সেই বিশাল খাঁচাটার চেয়ে এই ছোট্ট আশ্রয়টা অনেক বেশি আপন, অনেক বেশি নিরাপদ।
সেদিন সন্ধ্যায় আমি গফুর চাচাকে বললাম, চাচা, কাল থেকে আপনি আমার সাথে এই নতুন ফ্ল্যাটে থাকবেন। এত বড় ফ্ল্যাট আমি একা কি করব? গফুর চাচা অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। তারপর শিশুর মতো হেসে বললেন, আমি আপনার লগে থাকুম সাহেব, কিন্তু আমার রিক্সা? আপনার রিক্সা চালাতে হবে না চাচা, আপনি অনেক খেটেছেন, এখন আপনার আরাম করার সময়। আপনি আমার সাথে থাকবেন বাবার মতো, আমার নতুন জীবনের অভিভাবক হয়ে। আমি বললাম। চাচার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি কিছু না বলে শুধু আমার মাথায় হাত রাখলেন। এই স্পর্শে ছিল হাজারো আশীর্বাদ। নতুন ফ্ল্যাটে ওঠার পর মনে হলো আমার জীবনের এক অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো আমি আবার উঠতে চলেছি। তবে এবার আমার ডানা অনেক বেশি শক্তিশালী, কারণ এই ডানার নিচে আছে গফুর চাচার মতো একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়। শেখ বাড়ির পরিচয় মুছে গেছে, কিন্তু আমি একজন বাবা পেয়েছি, যে বাবা রক্তে আমার কেউ নন, কিন্তু অনুভবে, আত্মায় আমার সবকিছু। নতুন ফ্ল্যাটের দেয়াল থেকে তখনও নতুন রঙের গন্ধ মুছে যায়নি। ভোরের নরম আলো কাচের জানালা ভেদ করে যখন ঘরে প্রবেশ করছিল, আমার মনে হচ্ছিল এ যেন এক নতুন জীবনেরই প্রতিচ্ছবি। শেখ বাড়ির সে বিশাল খাঁচা, মায়ের কঠোরতা, উপেক্ষা আর সমাজের তাচ্ছিল্য পেছনে ফেলে এসে এই ছোট 2 বেডরুমের আশ্রয়টুকু আমার কাছে এক স্বাধীন সাম্রাজ্যের মতো। এখানে কোনো আভিজাত্যের ঝাড়বাতি নেই, কিন্তু গফুর চাচার স্নেহের আলোয় প্রতিটি কোণ উজ্জ্বল। এখানে হুকুম করার কেউ নেই, কিন্তু বাবার মতো আগলে রাখার একজন মানুষ আছেন, যার নিঃশ্বাসের শব্দে আমি খুঁজে পাই নিরাপত্তা। আমাদের দুজনের ছোট্ট সংসারটা একটা অদ্ভুত ছন্দে বাঁধা পড়েছে। আমি যখন সকালে অফিসের জন্য তৈরি হই, চাচা জায়নামাজে বসে আমার মঙ্গল কামনায় স্রষ্টার কাছে হাত তোলেন। তার হাতে বানানো 1 কাপ গরম চায়ে চুমুক না দিয়ে আমার দিন শুরু হয় না। এই চায়ের স্বাদে যে কি ভীষণ প্রশান্তি মিশে থাকে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি এখন আমাকে সাহেব বলেই ডাকেন, কিন্তু তার প্রতিটি কাজে, প্রতিটি কথায় মিশে থাকে নিখাত ভালোবাসা। আমি তার ছেঁড়া লুঙ্গির বদলে দামি পাজামা পাঞ্জাবি কিনে দিয়েছি, কিন্তু তিনি গ্যারেজে সেই দিনগুলোর মতোই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। আমার জুতোটা চকচকে করে পালিশ করা থেকে শুরু করে শার্টের বোতামটা ঠিক আছে কিনা, সবকিছুতেই তার সতর্ক নজর। গফুর চাচাকে কতবার নিষেধ করেছি, কিন্তু কে শোনে কার কথা। সেদিন সকালেও তার ব্যতিক্রম হলো না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে টাইয়ের নটটা ঠিক করছিলাম। চাচা 1 কাপ ধোয়া ওঠা চা আর আজকের খবরের কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, সাহেব, চাটা খাইয়ালন, ঠান্ডা হয়ে যাইব। আর কাগজটা একটু দেখালন, দেশের কি অবস্থা জানা থাকুন ভালো। মার্কেটিং হেড হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে কাজের চাপ বেড়েছে বহুগুণ। তাই সকাল সকাল বাজারের হালচাল আর দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকাটা জরুরি হয়ে পড়েছে। আমি চায়ের কাপে আলতো চুমুক দিয়ে অলসভাবে কাগজের পাতায় চোখ বোলাচ্ছিলাম। রাজনৈতিক খবর, খেলার পাতা পেরিয়ে কর্পোরেট জগৎ কলামে এসে আমার চোখ দুটো স্থির হয়ে গেল। আমার ছবি সহ একটি সুস্পষ্ট শিরোনাম, সততার পুরস্কার। অন্যায়ভাবে চাকরিচ্যুত রাফিদ ফিরলেন স্বপদে, পেলেন পদোন্নতি ও সম্মাননা। খবরের ভেতরে আমার জীবনের গত হয়ে যাওয়া দিনের ঝড়ের সংক্ষিপ্ত বিবরণ। কিভাবে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল, কিভাবে কোম্পানির অভ্যন্তরীণ অডিটে সব সত্য উদ্ঘাটিত হওয়ার পর কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। তারা শুধু আমাকে আমার চাকরি ফিরিয়েই দেয়নি, বরং 2 লক্ষ টাকার আর্থিক সম্মাননা সহ মার্কেটিং বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে। খবরটা পড়তে পড়তে আমার ঠোঁটের কোণে একটা ক্লান্তির হাসি ফুটে উঠল। যে সম্মান, যে পরিচয় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা আজ দেশবাসীর সামনে
কাগজে কলমে ফিরে এসেছে। কিন্তু আমার বুকের ভেতর যে গভীর ক্ষত তৈরি হয়েছে, যে অবিশ্বাসের দেয়াল গড়ে উঠেছে, তার কি হবে? এই ফিরে পাওয়া সম্মান সে ক্ষতকে সারাতে পারবে কি? শহরের অন্য প্রান্তে এক ঝকঝকে দোতলা বাড়ির বারান্দায় ইজি চেয়ারে বসে রিয়াও ঠিক একই খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। তার সকালটা শুরু হয়েছিল একরাশ দুঃসহ উদ্বেগ আর দম বন্ধ করা ভয় নিয়ে। বাবা মা গত কয়েকদিন ধরে তার বিয়ের জন্য যে চাপ দিচ্ছেন, তা তার জীবনকে নরকের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। পাত্র এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বকে যাওয়া ছেলে, যার নামের সাথে সন্ত্রাসী তকমাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রিয়া কিছুতে এই বিয়েতে রাজি নয়, কিন্তু তার বাবা মায়ের কঠোর জেদ আর সামাজিকতার দোহাইয়ের কাছে তার সব প্রতিবাদ, সব চোখের জল অর্থহীন হয়ে যাচ্ছিল। হাতে ধরা চায়ের কাপটা কখন যে বরফ হয়ে গেছে সেদিকে তার খেয়াল নেই। উদাস শূন্য চোখে সে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল আর ভাবছিল এই অভিশপ্ত জীবন থেকে মুক্তির কোনো পথ খোলা আছে কিনা। হঠাৎ ভেতরের পাতায় একটা পরিচিত মুখের ছবি দেখে সে থমকে গেল। তার বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো আঘাত করলো। রাফিদ, তার স্বামী, যে মানুষটাকে সে চরম দুর্দিনে অপবাদের বোঝা মাথায় চাপিয়ে একা রাস্তায় ফেলে চলে এসেছিল। ছবি নিচে লেখা শিরোনামটা পড়তে গিয়ে রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। রাফিদ চাকরি ফিরে পেয়েছে, শুধু তাই নয়, মার্কেটিং হেড হিসেবে পদোন্নতি, 2 লাখ টাকা ক্ষতিপূরণ। রিয়ার হাত থেকে খবরের কাগজটা প্রায় পড়েই যাচ্ছিল। সে অবিশ্বাস্য চোখে খবরটা বারবার পড়ল। প্রতিটি শব্দ যেন তার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছিল। তার মানে রাফিদ আর সে অসহায়, কপর্দক শূন্য, পরাজিত যুবক নয়। সে এখন প্রতিষ্ঠিত, সম্মানিত। যে অপবাদের কালিমা মেখে সে পথে পথে ঘুরছিল, সেই কালিমা মুছে গিয়ে এখন তার কপালে জল করছে সাফল্যের তিলক। রিয়ার ভেতরটা এক মুহূর্তে তোলপাড় হয়ে গেল। একদিকে এক সন্ত্রাসীর সাথে বিয়ের ভয়ঙ্কর ভবিষ্যৎ, অন্যদিকে রাফিদের এ অভাবনীয় প্রত্যাবর্তন। তার মনে হলো অমাবস্যার ঘোর অন্ধকারে সে যেন এক ফালি রূপালী চাঁদ দেখতে পেয়েছে। এই রাফিদই তার একমাত্র মুক্তির পথ, তার একমাত্র আশ্রয়। তার মনে পড়ল বিয়ের পর রাফিদকে ছেড়ে আসার মুহূর্তে সে বলেছিল সে রাফিদের সাথে থেকে নিজের জীবনটা কলুষিত করতে চায় না। কি আশ্চর্য পরিহাস! আজ নিজের জীবনটা বাঁচানোর জন্যই তার সেই রাফিদকে দরকার। আর এক মুহূর্ত সে বাসায় বসে থাকতে পারল না। তার ভেতরটা অস্থির হয়ে উঠল। সে দ্রুত ঘরে গিয়ে কোনো মতে একটা সাধারণ সালোয়ার কামিজ পরে নিল। রান্নাঘর থেকে মায়ের জিজ্ঞাসু কণ্ঠ ভেসে এলো। তার কোনো উত্তর না দিয়ে প্রায় ছুটতে বাড়ি থেকে বেরিয়ে এলো। একটা রিক্সা নিয়ে চালককে প্রায় তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলেন, মতিঝিল। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক রাফিদের সাথে দেখা করতে হবে। তার মন তাকে বলছিল রাফিদ তাকে ফিরিয়ে দেবে না। তাদের তো ভালোবাসার বিয়ে হয়েছিল। সেই ভালোবাসার দোহাই দিলে, একটু কাঁদলে রাফিদের মন নিশ্চয়ই গলবে। সে নিশ্চয়ই তাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। মতিঝিলের সেই সুউচ্চ কাচের বিল্ডিংটার সামনে রিক্সা থেকে নামার সময় তার পা দুটো কাঁপছিল। তখনও অফিস পুরোপুরি শুরু হয়নি। চারপাশটা তুলনামূলকভাবে শান্ত। সে গেটের একপাশে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। প্রতিটি দামি গাড়ি গেটের সামনে এসে থামলেই তার বুকটা ধক করে উঠছিল। কিছুক্ষণ পর একটা কালো চকচকে সেডান গাড়ি এসে বিল্ডিং এর ঠিক সামনে থামলো। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে যে মানুষটা রাফিদকে নামিয়ে দিল, রাফিদকে দেখে রিয়ার দম বন্ধ হয়ে যাওয়া জোগাড়। নিখুঁতভাবে ইস্ত্রি করা নেভি ব্লু শার্ট আর ছাই রঙা ট্রাউজার্স, পায়ে আয়নার মতো চকচকে অক্সফোর্ড জুতো, চোখে ব্র্যান্ডেড সানগ্লাস, চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে আশ্রানো। এই কি সেই রাফিদ যার পরনে থাকতো সাধারণ পাঞ্জাবি
আর যার চোখে মুখে সারাক্ষণ লেগে থাকতো এক ধরনের সরলতা আর অসহায়ত্ব। এই রাফিদের হাঁটা চলায় ক্ষমতার দম্ভ, তার চেহারায় আত্মবিশ্বাসের কঠোর দ্যুতি। সে আর তার চেনা রাফিদ নেই। রিয়া নিজেকে ধরে রাখতে পারল না। রাফিদ যখন বিল্ডিং এর মূল ফটকের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছিল, সে তার সবটুকু শক্তি দিয়ে প্রায় চিৎকার করে নাম ধরে ডাকলো, রাফিদ। ডাক্তার শুনে ব্যস্ত মতিঝিলের সকালের মৃদু কোলাহলের মাঝেও রাফিদ এক মুহূর্তের জন্য থামল। সে খুব ধীরে, প্রায় নাটকে ভঙ্গিতে ঘুরল। চোখে সানগ্লাসটা কপালে তুলে সে রিয়ার দিকে তাকালো। তার চোখে কোনো বিস্ময় ছিল না, ছিল না কোনো পুরনো অনুভূতির রেশ, ছিল কেবল নির্লিপ্ত এক চাহনি। সে রিয়াকে দেখল, তার সেই সুন্দরী বউ, যে এক বর্ষণমুখর রাতে তাকে একা রাস্তায় ফেলে চলে গিয়েছিল, কারণ সে একজন চোরের সাথে নিজের ভবিষ্যৎ জড়াতে চায়নি। যে নারীটিকে এক নজর দেখার জন্য সে পাগলের মতো দিনের পর দিন তার বাড়ির পাশে ঘুরে বেরিয়েছে। আর রিয়া তাকে বারান্দা থেকে দেখেও না দেখার ভান করে ঘরের ভেতর ঢুকে গেছে। রাফিদের বুকের ভেতর পুরনো ক্ষতটা দপ করে জ্বলে উঠল, কিন্তু তার মুখে তার কোনো ছাপ পড়ল না। সে এমন একটা ভাব করলো যেন রিয়াকে সে চিনতেই পারেনি, কিংবা চিনলেও তার উপস্থিতি কোনো গুরুত্বই বহন করে না। সে শান্তভাবে ঘুরে দাঁড়ালো এবং অফিসের স্বয়ংক্রিয় কাচের দরজা ঠেলে ভেতরে মিলিয়ে গেল। পেছনে ফেলে গেল এক হতভম্ব অপমানিত নারীকে। রিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানেই যেন পাথর হয়ে গেল। তার মনে হলো কেউ যেন ভরা বাজারের মাঝে তার গালে সজোরে একটা চর কষিয়েছে। রাফিদ তাকে দেখেও দেখলো না, চিনেও চিনল না। এই অপমানটা তার কাছে আসন্ন বিয়ের ভয়ঙ্কর পরিণতির চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে হলো। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে এক চুলও নড়তে পারছিল না। লজ্জায় অপমানে তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছিল। প্রায় 1 ঘন্টা, এক অনন্তকাল সম দীর্ঘ ঘন্টা সে সেখানে দাঁড়িয়ে রইল, অপমান আর হতাশায় ডুবে গিয়ে। যখন সে বিধ্বস্ত পায়ে ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই অফিসের একজন পিয়ন এসে তার সামনে দাঁড়ালো। আপনাকে রাফিদ সাহেব তার রুমে যেতে বলেছেন। পিয়নের নির্লিপ্ত কণ্ঠস্বরে বলা কথাগুলো রিয়ার কানে আসার বার্তার মতো শোনালো। হয়তো রাফিদ সবার সামনে কথা বলতে চায়নি, হয়তো সে এখনো তাকে ভালোবাসে, শুধু একটু অভিমান দেখাচ্ছে। সে কাঁপা কাঁপা পায়ে পিয়নকে অনুসরণ করে লিফটে উঠল। মার্কেটিং হেডের বিশাল কাঠের দরজাওয়ালা ঘরটার সামনে এসে তার বুকটা ধড়ফড় করছিল। দরজাটা সামান্য খোলাই ছিল। ভেতরে দামি মেহগনি কাঠের টেবিলের ওপাশে একটা রাজকীয় ঘূর্ণি চেয়ারে বসেছিল রাফিদ। তাকে ঢুকতে দেখে সে চেয়ারটা সামান্য ঘোরালো। তার মুখে একটা অদ্ভুত অর্থহীন হাসি লেগে আছে, যে হাসিতে উষ্ণতার লেশমাত্র নেই, আছে কেবল ধারালো কঠোর বিদ্রূপ। রিয়া ভেতরে ঢুকতে রাফিদ খুব শান্ত, প্রায় সুর করে জিজ্ঞেস করলো, কি চাই? রাফিদের এই হিমশীতল অভ্যর্থনা রিয়ার শেষ আশাটুকু ধুলোয় মিশিয়ে দিল। তার চোখ ফেটে জল চলে এলো। সে কোনো ভূমিকা না করে কাঁদো কাঁদো গলায় বলল, রাফিদ, আমি খুব বড় বিপদে পড়েছি। বাবা মা জোর করে আমার বিয়ে ঠিক করেছে এলাকার এক নামকরা সন্ত্রাসীর ছেলের সাথে। ছেলেটা ভালো না, সবাই জানে। এই বিয়েটা না করলে ওরা আমাকে মেরেই ফেলবে। প্লিজ রাফিদ, আমাকে বাঁচাও। আমি তোমার স্ত্রী। আমার এই বিপদে তুমি ছাড়া আর কে আছে? তার কথা শেষ হওয়ার আগে রাফিদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে টেবিল ঘুরে রিয়ার একেবারে সামনে এসে দাঁড়ালো। তার চোখের সেই বিদ্রুপাত্মক হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর কঠোরতা। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় ইংরেজিতে বলল, হু দা হেল আর ইউ? রিয়া চমকে উঠে বলল, রাফিদ, এ কি বলছো তুমি? আমি রিয়া, তোমার। চুপ! রাফিদের গলার স্বরে যেন গোটা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা কেঁপে উঠল। মনে পড়ে ঠিক কয়েক মাস আগে এক বর্ষার দুপুরে
তুমি আমার হাত ছাড়িয়ে দিয়ে বলেছিলে একজন চোরের সাথে চালচুলোহীন ফকিন্নির সাথে ঘর করার চেয়ে মরে যাওয়া ভালো। সেদিন তুমি আমাকে একা রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলে, কারণ আমার গায়ে তখন মিথ্যা অপবাদ। সেদিন তোমার মনে হয়নি আমি তোমার স্বামী? এরপর দিনের পর দিন আমি এক নজর তোমাকে দেখার জন্য, শুধু একবার কথা বলার জন্য তোমার বাড়ির পাশে কুকুরের মতো ঘুরঘুর করতাম। তুমি বারান্দা থেকে আমাকে দেখেও না দেখার ভান করে ঘরের ভেতর ঢুকে যেতে। মনে পড়ে সেই দিনগুলোর কথা। আর আজ যখন দেখলে আমার সুদিন ফিরেছে, পত্রিকায় আমার ছবি আর সাফল্যের খবর ছাপা হয়েছে, তখন ছুটে এসেছে অধিকারের দাবি নিয়ে। রাফিদের প্রতিটি শব্দ ছিল এক একটি ধারালো ছুরি, যা রিয়ার হৃৎপিণ্ডকে ফালা করে দিচ্ছিল। সে ফেল ফেল করে তাকিয়ে রইল, তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। রিয়া অনেক কষ্টে কান্না ভেজা গলায় বলল, তুমি কি আমার ওপর শোধ নিচ্ছ রাফিদ? রাফিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁকা হেসে বলল, শোধ না, প্রতিশোধ দুর্বলরা নেয়। আমি শুধু তোমাকে তোমার ফেলে যাওয়া অতীতটা আয়নার মতো দেখিয়ে দিচ্ছি। আমি শুধু ভাবছি মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, আর সুযোগ সন্ধানী হলে সব ভুলে গিয়ে এমন ভাবে তার প্রাক্তন স্বামীর সামনে এসে দাঁড়াতে পারে। রাফিদের শেষ কথাটা রিয়ার অস্তিত্বকে যেন চুরমার করে দিল। তার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, শরীরটা যেন ভেঙে চুরে মাটিতে মিশে যেতে চাইছে। রাফিদের চোখে সে দেখলো না কোনো ভালোবাসা বা ঘৃণা, দেখলো কেবল এক গভীর অতল স্পর্শী উদাসীনতা, যা ঘৃণার চেয়েও সহস্র গুণ বেশি ভয়ঙ্কর। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।